ওকে, শোনা যাচ্ছে আমার কথা? সবাই শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ স্যার। ঠিক আছে, চল আমরা স্টার্ট করি আজকে। যে নাম্বার অফ স্টুডেন্ট অনেক কম, কেন জানি না, কারণ সবাই তো, আমি তো মেসেজ তো কালকে করে দিয়েছিলাম, সবাই তো দেখার কথা। যাই হোক, আজকে আমরা সি প্রোগ্রামিংটা পড়বো প্রথমে 1 ঘন্টা, তারপর সেকেন্ড হাফে আমাদের যেমন ডিজিটালে ক্লাস হওয়ার কথা সেরকম ক্লাস হবে। প্রথমে আমরা সি এর আজকে ক্লাসটা মেনলি আমি এটা এক্সট্রা ক্লাস নিচ্ছি, তার কারণ হচ্ছে যে আমাদের মাঝে মাঝে কিছু টপিক, কিছু সাব টপিক বাদ বাদ পড়ে গেছে। যেমন যেমন হয়তো আমরা এনুমারেশন কালকে যেটা বলছিলাম সেটা আমরা এখনো করতে পারিনি। তাছাড়া আমাদের স্টোরেজ ক্লাস বলে একটা কনসেপ্ট বাকি আছে, আর কমেন্ট লাইন আর্গুমেন্ট, এই 3টে টপিক আমাদের বাদ আছে। যে প্রিভিয়াস যে টপিকগুলো করেছি তার থেকে কিছু সাব টপিক এগুলো, তো সেগুলো আমরা আজকে জেনারেলি ক্লিয়ার করব, সেই কনসেপ্টগুলো আজকে আমরা ডিসকাস করব। তো তার জন্যই আজকে এক্সট্রা ক্লাসটা নেওয়া। তারপর তো আমরা নেক্সট নেক্সট দিন সিতে, অর্থাৎ কালকেই মনে হয় সি আছে, কালকে সি এর ক্লাসে আমরা নতুন ইউনিট স্টার্ট করব। ঠিক আছে, 3টে মতন সাব টপিক আমাদের বাদ আছে, ছোট সাব টপিক, সেগুলো আমরা আজকে কমপ্লিট করব। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে স্টোরেজ ক্লাস। আমরা স্টোরেজ ক্লাস নিয়ে আমরা ডিসকাস করব, তারপরে নেক্সট টপিকে যাব, নেক্সট সাব টপিকে যাব। তো স্টোরেজ ক্লাস, বেসিক্যালি টপিকটা হচ্ছে স্টোরেজ ক্লাসেস ইন সি। ওকে, স্টোরেজ ক্লাসেস ইন সি। তো স্টোরেজ ক্লাসের মধ্যে আমরা ফার্স্টে স্টোরেজ ক্লাসের আমরা একটা বেসিক ইন্ট্রোডাকশন নেব। ইন্ট্রোডাকশনের পরে আমরা স্টোরেজ ক্লাসে যে টাইপগুলো আছে, ডিফারেন্ট টাইপ অফ স্টোরেজ ক্লাস আছে, সেই স্টোরেজ ক্লাসগুলো আমরা ডিসকাস করব উইথ এক্সাম্পল। ওকে, আমরা উইথ এক্সাম্পল সেগুলোকে ডিসকাস করব। তো স্টোরেজ ক্লাস বেসিক্যালি রিলেটেড টু দ্য ভেরিয়েবল। ওকে, আমরা তো ভেরিয়েবল নিয়ে কাজ করেছি প্রোগ্রামে। আমরা ভেরিয়েবল নিয়ে যখন কাজ করেছি, শুধুমাত্র আমরা ভেরিয়েবল প্রোগ্রাম লেখার সময় প্রথমেই ভেরিয়েবল ডিক্লেয়ার করি। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ফার্স্ট আমরা তার টাইপটা দিয়েই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করি। ওকে, টাইপ দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করি মানে আমাদের যদি কোনো আহ, একটা সামের হয়তো প্রোগ্রাম করছি বা এডিশনের প্রোগ্রাম করছি, তো আমরা জেনারেলি আমরা যখন আমাদের ভেরিয়েবল লাগবে সেই ভেরিয়েবল গুলোকে আমরা ডিক্লেয়ার করি, হয়তো ইন্টিজার এ বি সি, 3টে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপে। তাহলে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমরা শুধুমাত্র টাইপটাকে মেনশন করি। ওকে, দিস ইজ দ্য টাইপ, যাকে আমরা টাইপ বলছি সেটা বেসিক্যালি একটা ডেটা টাইপ। ওকে, কিন্তু এই ভেরিয়েবল দিয়ে আমরা টাইপটাকে দিয়ে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করি, ডিক্লেয়ার করার পরে আমরা এবিসি কে নিয়ে আমরা ডিফারেন্ট অপারেশন করি যে কোনো প্রোগ্রামের রেসপেক্টে। কিন্তু আমরা কোনো সময় মানে মাথায় রাখি না, বা কোনো সময় আমরা চিন্তা ভাবনা করি না যে এই যে ভেরিয়েবলগুলো আমি ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলগুলো আমার কোথায় স্টোর হবে। এবিসি 3টে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে, এবিসি 3টে ভেরিয়েবল কোথায় স্টোর হবে গিয়ে? তারা গিয়ে মেমোরিতে স্টোর হবে, না রেজিস্টারের মধ্যে স্টোর হবে, না হার্ড ডিস্কের মধ্যে স্টোর হবে? কোথায় স্টোর হবে ভেরিয়েবল গুলো? ওকে, আমরা কিন্তু এটা মাথায় রাখি না যে আমার ভেরিয়েবল গুলোর ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু কি হবে। আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে কাজ করছি, যদি আমি এর মধ্যে কোনো ভ্যালু না দিই, এবিসি এর ভেতরে আমি যদি কোনো ভ্যালু না দিই, তাহলে আমার এই ভেরিয়েবল গুলো যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমাকে কি দেখাবে? আমাকে সেক্ষেত্রে আমাকে জিরো দেখাবে, না আমাকে কোনো গার্বেজ ভ্যালু দেখাবে? সেটা কিন্তু, সেগুলো কিন্তু আমরা অতটা খেয়াল রাখি না। ওকে, আমরা জাস্ট তার টাইপটা নিয়েই আমরা মানে মেনলি টাইপটার উপরেই বেশি জোর দিই, যে আমার, হ্যাঁ, আমার 3টে ইন্টিজার নাম্বার লাগবে, আমি ইন্ট এবিসি 3টে ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম। ওকে, বা আমার এই 3টে ভেরিয়েবলের স্কোপ কি হবে, আমি এই 3টে ভেরিয়েবলকে আমি কোথায়, কত দূর পর্যন্ত ব্যবহার করতে পারবো আমার প্রোগ্রামিং এ, তার স্কোপ, সেটা আমরা খেয়াল রাখি না। বা আমার এই 3টে ভেরিয়েবলের লাইফ টাইম, সেই লাইফ টাইম নিয়েও কিন্তু আমরা খেয়াল রাখি না। ওকে, তাহলে আমরা শুধুমাত্র তার টাইপ দিয়ে ভেরিয়েবল গুলোকে জাস্ট ডিক্লেয়ার করি, ডিক্লেয়ার করে আমরা ভেরিয়েবল গুলোকে নিয়ে কাজ করি। তাহলে এখন এই যে ইয়েগুলো আমি বললাম, যে আমি যে ক্যারেক্টারিস্টিক গুলো বললাম, যে আমার এই ভেরিয়েবলটা কোথায় গিয়ে স্টোর হচ্ছে, দ্যাট ইজ দ্য স্টোরেজ। স্টোরেজ কি?
এই ভেরিয়েবল গুলোর আমরা তো প্রোগ্রাম করতে গিয়ে আমরা বলি যে আমার এই ভেরিয়েবল গুলো মেমোরিতে 2 বাইট স্পেস নেয়, সেটা আমরা তো স্টোরেজের কথাটা আমরা কিন্তু মেনশন করি। ঠিক আছে, তাহলে স্টোরেজ কোথায় হবে আমার ভেরিয়েবল গুলোর? আমার ভেরিয়েবল গুলোর ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু কি হবে? ঠিক আছে, সেগুলো নিয়েও আমরা খেয়াল রাখি না। তো ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু বা ডিফল্ট ভ্যালু, আমার ভেরিয়েবল গুলোর স্কোপ কি? স্কোপ মানে হচ্ছে আমি ভেরিয়েবল গুলো কতক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবো, বা আমি যে ফাংশনের মধ্যে ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করেছি সেই ফাংশনের ভিতরে ব্যবহার করতে পারবো, না তার বাইরে গিয়েও ব্যবহার করতে পারবো, দ্যাট ইজ দ্য স্কোপ। ওকে। আর লাইফ টাইম হচ্ছে যে আমার ভেরিয়েবল গুলো মেমোরিতে বা যেখানে স্টোর হয়েছে সেই তার ভেতরে কতক্ষণ পারসিস্ট করবে। আমার প্রোগ্রামটা চলা মানে রান করা হয়ে গেল, প্রোগ্রামটাকে ক্লোজ করে দিলাম, তারপরেও কি ভেরিয়েবল গুলো মেমোরিতে থাকবে, মানে তাকে আমরা বলছি তার লাইফ টাইম। তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা অতটা মাথা ঘামাই না, আমরা জাস্ট তার টাইপটা নিয়েই আমরা কাজ করি, টাইপ ভেরিয়েবল নেম, এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এটা কিন্তু সমস্ত ভেরিয়েবলের জন্য অ্যাপ্লিকেবল। এটা ইন্টিজার ক্ষেত্রে হতে পারে, এটা আমার ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে হতে পারে, এটা আমার ক্যারেক্টার ভেরিয়েবলের জন্য হতে পারে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর উপরে যে চিন্তা ভাবনা করে বা এই বিষয়গুলোকে যে স্পেসিফাই করে অ্যাকচুয়ালি, এই যে স্টোরেজ, ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু, স্কোপ, লাইফ টাইম, এগুলোকে যে স্পেসিফাই করে সেই কনসেপ্টটার নামই হচ্ছে স্টোরেজ ক্লাস। তাহলে স্টোরেজ ক্লাস অ্যাকচুয়ালি স্পেসিফাই করে কি না, আমার ভেরিয়েবল গুলো কোথায় স্টোর হবে, আমার ভেরিয়েবল গুলোর ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু কি হবে, আমার ভেরিয়েবল গুলোর স্কোপ কি আছে, আর আমার ভেরিয়েবল গুলোর লাইফ টাইম কি। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে যে স্পেসিফাই করছে তাকে আমরা বলছি, এক কথায় বলছি তাকে আমরা বলছি স্টোরেজ ক্লাস। ওকে। তাহলে আমরা, তার মানে আমরা লাইফ টাইম বা লাইফ অফ দ্য ভেরিয়েবল মানে আমরা বুঝতে পারছি যে হাউ লং উড দ্য ভেরিয়েবল এক্সিস্ট। আমরা স্কোপ মানে বুঝতে পারছি যে ইন হুইচ ফাংশন দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল উড বি অ্যাভেলেবল। ওকে। আর ইনিশিয়াল ভ্যালু আমরা তো বুঝতেই পারছি যে ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু কি হবে আমার ভেরিয়েবলটা যদি আমি কোনো ভ্যালু না দিই তার ভেতরে, আর আমার ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে স্টোর হচ্ছে। ওকে। তাহলে আমাদের কিন্তু স্টোরেজ ক্লাস কিন্তু এই কথাগুলোই আমাকে বলছে। ওকে। তাহলে আমরা ভেরিয়েবল সম্বন্ধে আমরা কিন্তু আরো ডিটেলড আমরা তার কিছু ক্যারেক্টারিস্টিক বা তার কিছু প্রপার্টি সেটা কিন্তু আমরা আজকে দেখতে যাচ্ছি। ওকে। স্যার তাহলে স্কোপটা একবার বলুন। হ্যাঁ, স্কোপটা মানে বললাম, সাপোজ আমি একটা ভেরিয়েবলকে মেন ফাংশনের ভেতরে আমি ডিক্লেয়ার করেছি, এই তিনটে ভেরিয়েবল ধরে নিয়ে আমার মেন ফাংশনের ভেতরে ডিক্লেয়ার করা আছে। তো আমি কি এই তিনটে ভেরিয়েবলকে কি আমি মেন ফাংশনের ভেতরে তো আমি ব্যবহার করতে পারছি, মেন ফাংশনের বাইরে কি আমি এটাকে ব্যবহার করতে পারবো? দ্যাট ইজ দ্য স্কোপ। এই স্কোপ কোথায়, এটাকে আমি কতক্ষণ ধরে আমরা এটাকে অ্যাভেলেবেল পাবো ভেরিয়েবল গুলোকে। ওকে। তার মানে এটা অ্যাকচুয়ালি স্কোপ অফ দ্য ভেরিয়েবল মানে হচ্ছে যে ইন হুইচ ফাংশন দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল উড বি অ্যাভেলেবল। সাপোজ আমি একটা অ্যাডিশন বলে ফাংশন লিখেছি, অ্যাডিশন ফাংশনের ভিতরে আমি তিনটে ভেরিয়েবল ব্যবহার করেছি। ওকে। তাহলে আমি ওই তিনটে ভেরিয়েবল ব্যবহার করেছি, আমি কি অ্যাডিশন ফাংশনের ভেতরে ওটাকে তো ব্যবহার করতে পারছি, তা আমি অ্যাডিশন ফাংশনের বাইরে কি আমি ওই ভেরিয়েবল গুলোকে ব্যবহার করতে পারছি বা অ্যাক্সেস করতে পারছি? তো সেটা হচ্ছে স্কোপ। ঠিক আছে, তো সেই স্কোপ গুলো আমরা দেখবো যে কোন ভেরিয়েবলের জন্য কিরকম স্কোপ আছে। ওকে। তাহলে মানে অ্যাকচুয়ালি আমরা এই ভেরিয়েবল স্টোরেজ ক্লাস টেলস আস যে আমার কোথায় ভেরিয়েবলটা স্টোর হবে, আমার ভেরিয়েবলটা ইনিশিয়াল ভ্যালু কি হবে, আমার ভেরিয়েবলটা স্কোপ কি আছে, মানে কোন ফাংশনের ভেতরে আমি এটাকে ব্যবহার করতে পারছি বা এটা অ্যাভেলেবেল থাকছে, আর আমার ভেরিয়েবলটার লাইফ টাইম কি হবে, হাউ লং উড দ্য ভেরিয়েবল এক্সিস্ট, কতক্ষণ ধরে আমার ভেরিয়েবলটা এক্সিস্ট করছে মেমোরিতে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাকে স্টোরেজ ক্লাস আমাকে স্পেসিফাই করে। ওকে। তাহলে তো এই বিষয়গুলোকে আমরা এখন দেখতে যাব। তার মানে আমরা এই বিষয়গুলোর ওপরে মানে এই যেগুলো আমাকে স্পেসিফাই করছে তার উপর ডিপেন্ড করে আমরা স্টোরেজ ক্লাসকে আমরা চারটে ক্লাসে আমরা ডিভাইড করতে পারি। ওকে। সেই চারটে ক্লাসের মধ্যে প্রথম যে ক্লাসটা, ফার্স্ট যে ক্লাসটা, আমরা নামগুলো জাস্ট জানবো স্টোরেজ ক্লাসের নামগুলো, তারপরে তার ডিটেলসে যাব। প্রথম যে স্টোরেজ ক্লাসটা তার নাম হচ্ছে অটোমেটিক স্টোরেজ ক্লাস। ফার্স্ট যে স্টোরেজ ক্লাসটা আমরা পড়বো দ্যাট ইজ দ্য অটোমেটিক স্টোরেজ ক্লাস। ওকে। সেকেন্ড যে স্টোরেজ ক্লাসটা আমরা দেখবো তার নাম হচ্ছে রেজিস্টার স্টোরেজ ক্লাস। রেজিস্টার স্টোরেজ ক্লাস। ওকে। থার্ড যে স্টোরেজ ক্লাসটা আমরা দেখবো দ্যাট ইজ দ্য এক্সটার্নাল স্টোরেজ ক্লাস।
এক্সটার্নাল স্টোরেজ ক্লাস, এই টার্মগুলো আমরা কিন্তু আগে শুনিনি কোনোদিন, তাই না? আজকে আমরা এটা দেখবো, তার অ্যাপ্লিকেশন দেখবো, আর ইমপ্লিমেন্টেশন দেখবো প্রত্যেকটা স্টোরেজ ক্লাসে। আর ফাইনালি লাস্ট যে স্টোরেজ ক্লাসটা আমরা দেখবো সেটা হচ্ছে স্ট্যাটিক স্টোরেজ ক্লাস। এই স্টোরেজ ক্লাস কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট একটা সিতে। ওকে, তো এটা আমাদের পরীক্ষাতেও আসে যে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপ অফ স্টোরেজ ক্লাস ইন সি, 10 নম্বরে কোশ্চেন থাকে। ওকে, তো সেটা আমরা দেখবো। তাহলে আমরা বেসিক্যালি আমরা এই 4 রকম স্টোরেজ ক্লাস নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে অটোমেটিক, তারপরে হচ্ছে রেজিস্টার, তারপরে হচ্ছে এক্সটার্নাল, আর ফাইনালি হচ্ছে স্ট্যাটিক। ঠিক আছে, এবার এই 4 রকম স্টোরেজ ক্লাসের মধ্যে আমরা প্রথমে যে স্টোরেজ ক্লাসটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে অটোমেটিক স্টোরেজ ক্লাস। প্রত্যেকটা স্টোরেজ ক্লাসের জন্য আমরা কিন্তু ওই চারটে যে ক্যারেক্টারিস্টিক ছিল, দ্যাট ইজ দ্য স্টোরেজ, ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু, স্কোপ আর লাইফ টাইম, এই 4টে ক্যারেক্টারিস্টিক গুলোকে বেসিক্যালি আমরা এখানে ডিসকাস করব ইন ডিটেল। ওকে, তাহলে আমরা প্রথমে পড়তে যাচ্ছি অটোমেটিক স্টোরেজ ক্লাস। অটোমেটিক স্টোরেজ ক্লাসের ক্ষেত্রে আমার অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে যে ভেরিয়েবলগুলো পড়বে তার কিছু ফিচার্স আছে। সেই ফিচার্সগুলোই আমরা এখন দেখবো। কিরকম দেখবো না, আমি প্রথমে দেখবো তার স্টোরেজ কি আছে, কোথায় স্টোর হয় অটোমেটিক স্টোরেজ ক্লাসের ভেরিয়েবলগুলো, তার স্টোরেজ। তাহলে অটোমেটিক স্টোরেজ ক্লাস বেসিক্যালি যখন আমরা অটোমেটিক স্টোরেজ ক্লাস দিয়ে যখন কোনো ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করি, তখন তার জন্য আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করি সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে অটো কিওয়ার্ড, AUTO। সাপোজ আমি অটো কিওয়ার্ড দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে, অটো ইন্টিজার এ, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম অটো ইন্টিজার এ। ঠিক আছে, তাহলে আমার এই এ ভেরিয়েবলটা কিন্তু অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে পড়লো। তাহলে এ ভেরিয়েবলটা তার মানে সমস্ত ফেসিলিটি বা সমস্ত ক্যারেক্টারিস্টিক যেগুলো অটোমেটিক স্টোরেজ ক্লাসের আছে সেগুলোকে সবই অ্যাভেল করতে পারবে। এবার সেই ক্যারেক্টারিস্টিক গুলো কি কি আছে সেটা আমরা এখন দেখছি, বা ফিচার্স কি কি আছে সেটা আমরা দেখছি। ফার্স্ট হচ্ছে স্টোরেজ। একটা অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে যদি আমরা কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, তাহলে তার স্টোরেজটা কিন্তু সবসময় হয় মেমোরি। বাই ডিফল্ট স্টোরেজটা কিন্তু মেমোরি, মেমোরি মানে র্যাম। ওকে, তাহলে আমরা তার বাই ডিফল্ট স্টোরেজটা হচ্ছে মেমোরি। ওকে, নেক্সট যে ফিচার্সটা আমরা দেখব সেটা হচ্ছে আমার তাহলে প্রথমটা হচ্ছে স্টোরেজ। কারণ দেখ আমরা আমরা কিন্তু যে ভেরিয়েবল গুলো আমাদের প্রোগ্রামিং এ ব্যবহার করে এসেছি এতদিন, তো সমস্ত ভেরিয়েবল গুলোই কিন্তু আমাদের অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে পড়ে। কিন্তু আমরা এই যে অটো কিওয়ার্ডটা, এটা হচ্ছে অপশনাল, এটা যদি আমরা না, এটা কিন্তু আমরা ইউজ করিনি কোনোদিন। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু যদি অটো ইন্টিজার এ দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করে কাজ করি তাহলে কিন্তু সেটা কাজ করবে, কিন্তু আমরা এটাকে ডিক্লেয়ার করা না করা মানে হচ্ছে যে বাই ডিফল্ট কিন্তু এটা হচ্ছে অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে পড়ে। তাহলে আমরা আগে যা কিছু ভেরিয়েবল ইউজ করে এসেছি সবই কিন্তু অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে পড়ছে সেই সমস্ত ভেরিয়েবল গুলো। ওকে, তাহলে তার ডিফল্ট স্টোরেজটা হচ্ছে মেমোরি। আমরা তো এরকম ভাবেও দেখেছি যে আমার এই ভেরিয়েবলটা মেমোরিতে 2 বাইট স্পেস নেয়, এটা আমরা বারবার করে বারবার বলতাম প্রোগ্রামিং করতে গিয়ে। ঠিক আছে, তাহলে এই বাই ডিফল্ট স্টোরেজটা হচ্ছে মেমোরি। ওকে, মেমোরিতে স্টোর হয় এই ভেরিয়েবলটা মেমোরিতে গিয়ে স্টোর হবে, মেমোরিতে গিয়ে 2 বাইট স্পেস রিজার্ভ করবে। এবার যত বিট মেশিন তার উপর ডিপেন্ড করবে, 2 বাইট নেবে না 4 বাইট নেবে, কিন্তু আমরা জানবো 2 বাইট। ওকে, নেক্সট ক্যারেক্টারিস্টিক বা নেক্সট ফিচার্স যেটা হচ্ছে ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু। ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু আমার এই অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে যদি কোনো ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করি, তাহলে তার ডিফল্ট ভ্যালুটা কি হবে, ডিফল্ট ইনিশিয়াল ভ্যালুটা কি হবে। ডিফল্ট ইনিশিয়াল ভ্যালুটা আমরা কেমন করে বুঝতে পারবো? আমি ধরুন একটা প্রোগ্রাম লিখেছি ভয়েড মেন, তার ভেতরে আমরা অটো ইন্টিজার এ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে, দিয়ে আমি এটার ভিতরে কোনো ভ্যালু নিইনি, আমি এখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে আমি এটাকে প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবো যে আমার ডিফল্ট ভ্যালুটা কি আছে, তাই না? আমি যদি এখানে প্রিন্ট করি প্রিন্টএফ %d, ইন্টিজার ভেরিয়েবল %d দিয়ে প্রিন্ট করব, %d ডবল কোট শেষ কমা দিলাম, তারপরে এটাকে হয়তো আমি প্রিন্ট করতে যাচ্ছি, আমি কিন্তু এর মধ্যে কোনো ভ্যালু ইনপুটও নিইনি, আবার ইনিশিয়ালাইজও করিনি, আমি ভয়েড মেনটাকে শেষ করলাম। তো তাহলেই তো আমি বুঝতে পারবো যে আমার এর ভেতরে কি ভ্যালু আছে, মানে যে ভ্যালুটা আমাকে দেখাবে সেটাই তোমার ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু, তাই না? আমি তো কোনো ভ্যালু নিইনি এক্সটার্নালি। তাহলে এটা যদি আমরা রান করে দেখি, তাহলে আমাকে সবসময় অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার না করে যদি আমরা তাকে ডিসপ্লে করতে যাই, তাহলে আমাকে একটা ভ্যালু দেখাবে, যে ভ্যালুটা হচ্ছে একটা আনপ্রেডিক্টেবল ভ্যালু। ঠিক আছে, তাহলে আমাকে কিন্তু একটা আনপ্রেডিক্টেবল ভ্যালু দেখাবে। আনপ্রেডিক্টেবল ভ্যালু মানে হচ্ছে যে হুইচ ইজ অফেন কল্ড অ্যাজ এ গার্বেজ ভ্যালু, তার কোনো সিগনিফিকেন্স নেই, যার কোনো মিনিং নেই, অ্যাকচুয়ালি একটা ভ্যালু, একটা আরবিটারি একটা ভ্যালু দেখাবে আমাকে। ওকে, তাহলে তাকে আমরা বলছি গার্বেজ ভ্যালু।
তাহলে অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে যদি কোনো আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, তাহলে তার ডিফল্ট ইনিশিয়াল ভ্যালুটা হয় সবসময় গার্বেজ ভ্যালু, একটা আনপ্রেডিক্টেবল ভ্যালু, যেটা আমরা প্রেডিক্ট করতে পারছি না এরকম ভ্যালুটাকে। ঠিক আছে, তাকে আমরা বলছি গার্বেজ ভ্যালু। ওকে, দুটো ফিচার্স গেল। এই সমস্ত ফিচার্স গুলো কিন্তু আমাদের অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে ভেরিয়েবল গুলো কিন্তু অ্যাভেল করবে, এই ফিচার্স গুলোকে বা এই ক্যারেক্টারিস্টিক গুলোকে। নেক্সট হচ্ছে স্কোপ, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্কোপ। আমার ভেরিয়েবলটা স্কোপ কি হবে? আমি তো একটু আগেই বলছিলাম, স্কোপ মানে আমরা একটা স্কোপ অফ দ্য ভেরিয়েবল বলতে বোঝায় যে কোন ফাংশনের ভিতরে আমার ওই ভেরিয়েবলটার ভ্যালুটা অ্যাভেলেবেল থাকবে, তাকে আমরা বলছি স্কোপ। তাহলে এই স্কোপটা আমরা কিরকম ভাবে বলবো, যে আমরা এখানে তো মেন ফাংশন বা মেন ব্লক, ওকে, এই মেন ব্লকের ভিতরে আমরা একটা অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি, তাকে আমরা নিয়ে কাজ করেছি, প্রিন্ট করেছি, স্ক্যান করেছি, যা খুশি করেছি, যে আমি মেন ব্লকটাকে শেষ করে দিয়েছি। তাহলে আমি এই ভেরিয়েবলটার ভ্যালু যদি আমি কোনো এর মধ্যে, ধরুন আমি সাপোজ হয়তো অটো ইন্টিজার a ইজ ইকুয়াল টু 5 একটা ভ্যালু দিতাম, তাহলে আমার এই ভেরিয়েবলটার ভ্যালুটা আমি কতক্ষণ পর্যন্ত আমি এটাকে অ্যাভেল করতে পারতাম বা এটাকে আমি পেতাম, অ্যাক্সেস করতে পারতাম না। এই অটোমেটিক স্টোরেজ ক্লাসের যে ভেরিয়েবলটা আমি এখানে ইউজ করেছি, সেই ভেরিয়েবলটার স্কোপটা কোথায় কতক্ষণ পর্যন্ত থাকবে বা কোথায় থাকবে না, এই ভেরিয়েবলের স্কোপটা হবে লোকাল টু দ্য ব্লক। লোকাল টু দ্য ব্লক মানে হচ্ছে যে এই ভেরিয়েবলটাকে আমি মেন ব্লকের মধ্যে ডিক্লেয়ার করেছি, তাহলে এর কিন্তু স্কোপটা হচ্ছে লোকাল টু দ্য ব্লক। মানে মেন ফাংশনের ভিতরে যদি আমার মেন ফাংশনে যদি আরো কিছু এখানে লাইন থাকে বা আরো কিছু স্টেটমেন্ট থাকে, যত বড় হবে মেন ফাংশনের ভেতরেই আমি কিন্তু এটাকে ব্যবহার করতে পারবো, এটার ভেরিয়েবলটাকে আমরা পাবো বা এই ভেরিয়েবলটার ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। কিন্তু এই মেন ফাংশনের বাইরে গিয়ে, সাপোজ হয়তো মেন ফাংশনের বাইরে আমার একটা অ্যাডিশন বলে একটা ফাংশন আছে, ইউজার ডিফাইন ফাংশন। এবার সেই অ্যাডিশন ফাংশনের ভিতরে যদি আমি এটাকে যদি ব্যবহার করতে চেষ্টা করি, তাহলে কিন্তু আমি এটাকে ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? কারণ আমার কিন্তু এটা স্কোপটা হচ্ছে লোকাল স্কোপ। এই মেন ফাংশনের ভেতরে আমি এটাকে ব্যবহার করতে পারবো বা অ্যাক্সেস করতে পারবো, আমি এই মেন ফাংশনের বাইরে আমি কিন্তু এটাকে আর অ্যাক্সেস করতে পারবো না। তার মানে এটাকে আমরা বলছি লোকাল স্কোপ। ওকে, তাহলে আমি এর স্কোপেতে আমরা কি বলবো? স্কোপেতে আমি বলবো যে লোকাল টু দ্য ব্লক ইন হুইচ দ্য ভেরিয়েবল ইজ ডিফাইন্ড। তাহলে আমি যে ব্লকের মধ্যে ভেরিয়েবলটাকে ডিফাইন করেছি, সেই ব্লকের মধ্যে আমি এটাকে ব্যবহার করতে পারবো বা ইউজ করতে পারবো, তার বাইরে কিন্তু আমি এটাকে ব্যবহার করতে পারবো না, কারণ যেহেতু এটা একটা লোকাল ভেরিয়েবল। ওকে, তাহলে স্কোপটা বোঝা গেল সবার। নেক্সট আমরা আসছি, সেটা হচ্ছে যে লাইফ টাইম বা লাইফ। ওকে, তো লাইফ টাইম, লাইফ টাইমের কনসেপ্টটা অনেকটা এরকম যে যতক্ষণ পর্যন্ত কন্ট্রোলটা আমার এই ব্লকের মধ্যে থাকবে। আমরা তো সবসময় বলি, প্রোগ্রাম রান করাতে গিয়ে আমি বলি যে আমার প্রোগ্রামের কন্ট্রোলটা ফার্স্ট ভয়েড মেইন থেকে স্টার্ট হচ্ছে, বা এক্সিকিউশন স্টার্ট হচ্ছে ভয়েড মেইন থেকে, আমার কন্ট্রোলটা ফার্স্ট কিন্তু ভয়েড মেইনে আছে, তারপরে ওয়ান বাই ওয়ান স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করছে, তারপরে নেক্সট স্টেটমেন্ট, তারপরে নেক্সট স্টেটমেন্ট এক্সিকিউট করছে, এইভাবে এক্সিকিউট করছে। তাহলে আমার এই কন্ট্রোলটা যতক্ষণ পর্যন্ত এই ব্লকের ভিতরে আছে, যে ব্লকের ভেতরে আমি ভেরিয়েবলটাকে ডিফাইন করেছি, আমার ভেরিয়েবলটার লাইফ টাইম কিন্তু ততক্ষণ পর্যন্তই। যখনই আমি ব্লক থেকে যখনই আমি বেরিয়ে চলে আসলাম, আমার কিন্তু ভেরিয়েবলটার আর এখানে কিন্তু আর কোনো লাইফ টাইম থাকছে না। ওকে, বোঝা গেল কনসেপ্টটা? তাহলে আমরা এটাকে বলতে পারি এরকম ভাবে যে টিল দ্য কন্ট্রোল রিমেন্স উইদিন দ্য ব্লক ইন হুইচ দ্য ভেরিয়েবল ইজ ডিফাইন্ড। ওকে, till the control remains within the block in which the variable is defined, এটাকে আমরা বলছি তার লাইফ টাইম। তাহলে আমরা অটোমেটিক স্টোরেজ ক্লাসের মধ্যে আমরা কিছু ফিচার্স দেখলাম। ফার্স্ট ফিচার্স দেখলাম স্টোরেজটা আমরা দেখলাম মেমোরি বা র্যাম। ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু, সেটাকে আমরা বললাম যে একটা আনপ্রেডিক্টেবল ভ্যালু হুইচ ইজ অফেন কল্ড অ্যাজ এ গার্বেজ ভ্যালু। স্কোপের ক্ষেত্রে আমরা বললাম যে তার স্কোপটা কি, না স্কোপটা হচ্ছে লোকাল টু দ্য ব্লক ইন হুইচ দ্য ভেরিয়েবল ইজ ডিফাইন্ড। ওকে, আর লাইফ টাইমটা আমরা কি বললাম? লাইফ টাইমটা বললাম যে টিল দ্য কন্ট্রোল রিমেন্স উইদিন দ্য ব্লক ইন হুইচ দ্য ভেরিয়েবল ইজ ডিফাইন্ড। ওকে, আর আমি অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে আমি কাজ করতে গিয়ে আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করলাম, সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে অটো কিওয়ার্ড। অটো কিওয়ার্ড দিয়ে আমরা অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে কোনো ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করতে পারি। তো যদি আমি কোনো অটো কিওয়ার্ডটা যদি আমি নাও দিই না, তাহলে কিন্তু এটা বাই ডিফল্ট অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে পড়বে। ওকে, তাহলে আমরা আগে যা কিছু প্রোগ্রাম করে এসেছি, যেখানে আমরা নর্মালি ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট ভেরিয়েবল নিয়ে কাজ করে এসেছি, সবই কিন্তু অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে, সবই কিন্তু লোকাল ভেরিয়েবল।
প্রত্যেকটা ভেরিয়েবল কিন্তু স্কোপ কিন্তু লোকাল স্কোপ। ওকে, এক মিনিট, আমার ক্যানভাসটা আবার কি একটা ফ্যাটার এরার চলে এসছে, এখানেও এরার চলে আসছে। যাই হোক, তাহলে আমরা এক্সাম্পল, তো আমি পাশে যে এক্সাম্পলটা দিয়েছিলাম অটোমেটিক স্টোরেজ ক্লাসে, আমি তার এক্সাম্পলটাই আমরা ওই এক্সাম্পলটাই আমরা ফলো করব। আমি তাও এখানে একটা নতুন করে একটা এক্সাম্পল আমি দেব। ওকে, আমরা নতুন করে আবার একটা এক্সাম্পল দেব। তাহলে আমার এটা কিন্তু একটা এক্সাম্পল, পাশে যে আমি যে প্রোগ্রামটা লিখেছি এটা কিন্তু একটা এক্সাম্পল অটোমেটিক স্টোরেজ ক্লাসের মধ্যে। মানে বেসিক্যালি আমি যে ওই অটো ইন্টিজারে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি অটো স্টোরেজ ক্লাসের হেল্প নিয়ে বা অটো কিওয়ার্ডের হেল্প নিয়ে, সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি এক্সাম্পল। ওকে, আমি অটো ফ্লোট বি করতে পারি, অটো ক্যারেক্টার সি করতে পারি, সবই কিন্তু অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে তার এক্সাম্পল। ওকে, তাহলে আমরা কতগুলো পয়েন্ট দেখলাম, আমরা স্টোরেজ দেখলাম, ডিফল্ট ভ্যালু দেখলাম, স্কোপ দেখলাম, তার লাইফ দেখলাম বা লাইফ টাইম দেখলাম। ওকে, আর কিওয়ার্ড ইউজড, কোন কিওয়ার্ডটাকে আমরা ব্যবহার করেছি অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে, দ্যাট ইজ দ্য কিওয়ার্ড ইউজড। তাহলে কিওয়ার্ড ইউজড আমরা এখানে কি কোন কিওয়ার্ডটা ইউজ করলাম, সেটা হচ্ছে অটো কিওয়ার্ড। আর তার নিচে আমরা একটা আরেকটা পয়েন্টকে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ডিক্লারেশন, হাউ টু ডিক্লেয়ার অটোমেটিক স্টোরেজ ক্লাস। স্টোরেজ ক্লাসে কোনো ভেরিয়েবলকে আমরা কিভাবে ডিক্লারেশন করতে পারি বা ডিক্লারেশন। তো ডিক্লারেশনের মধ্যে আমরা এটাকে জাস্ট এভাবে লিখবো যে অটো ইন্টিজার এ বা বি বা সি যা কিছু, অটো ইন্ট আই। তাহলে এটা কিন্তু একটা অটোমেটিক স্টোরেজ ক্লাসের একটা ভেরিয়েবলের একটা ডিক্লারেশন। ওকে, তাহলে এটা আমাদের গেল, আমি যা কিছু বললাম সবই কিন্তু অটোমেটিক স্টোরেজ ক্লাসে রিগার্ডিং বললাম। বোঝা গেছে সবার অটোমেটিক স্টোরেজ ক্লাস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নেক্সট যে আমরা স্টোরেজ ক্লাসটা পড়বো সেটা হচ্ছে রেজিস্টার স্টোরেজ ক্লাস। ঠিক আছে, এরপরে যে প্রোগ্রামটা পড়বো আমরা, পরে যে টাইপটা পড়বো সেটা হচ্ছে রেজিস্টার স্টোরেজ ক্লাস। ওকে, নেক্সট হচ্ছে রেজিস্টার স্টোরেজ ক্লাস। রেজিস্টার, ওকে, টার্মটা আমরা তো শুনেছি, রেজিস্টারের টার্ম নামটা তো আমরা শুনেছি কম্পিউটার অর্গানাইজেশন পড়তে গিয়ে। তো সেই রেজিস্টার স্টোরেজ ক্লাস, ঠিক আছে, বেসিক্যালি রেজিস্টার স্টোরেজ ক্লাস। তো তাহলে আমরা রেজিস্টার স্টোরেজ ক্লাসের আন্ডারে যদি আমরা কোনো ভেরিয়েবলকে ডিফাইন করি বা ডিক্লেয়ার করি, তাহলে তার কিছু ফিচার্স আমরা দেখব আগের মতনই। তো সেই ফিচার্সগুলোর মধ্যে প্রথমে আমার যে ফিচার্সটা চলে আসে সেটা হচ্ছে স্টোরেজ। তো স্টোরেজ কি হবে তাহলে রেজিস্টার স্টোরেজ ক্লাসের আন্ডারে? যদি কোনো ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করি তাহলে তার স্টোরেজটা হবে কি? তার স্টোরেজটা হবে কি? মেমোরি হবে তো? কি বল, স্টোরেজ ক্লাসের আন্ডারে যদি আমরা রেজিস্টার স্টোরেজ ক্লাসের আন্ডারে যদি কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি তাহলে তার স্টোরেজটা কোথায় হবে? কোথায় হবে? মেমোরি হবে তো? হ্যাঁ স্যার। মেমোরি হবে, সবাই বলছিস মেমোরি হবে। আমি একটা অ্যাডিশনের প্রোগ্রাম করতে গিয়ে আমি রেজিস্টার স্টোরেজ ক্লাসটাকে ইউজ করেছি। আমি তিনটে ভেরিয়েবল লাগবে এবিসি, আমি রেজিস্টার ইন্ট এ কমা বি কমা সি ভেরিয়েবল ইউজ করেছি, এ ইজ ইকুয়াল টু 5, বি ইজ ইকুয়াল টু 6 আর সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি করে সিটাকে প্রিন্ট করেছি। তাহলে যদি আমাকে যদি কোশ্চেন করে যে আমার এই তিনটে ভেরিয়েবল কোথায় স্টোর হয়েছে, তো তার অ্যান্সার আমরা কি বলবো? কোথায় স্টোর হয়েছে কি কি বলবো আমরা, তার স্টোরেজটা কোথায় কি বলবো? বল, কোথায় স্টোর হয়েছে বলবো? মেমোরিতে। মেমোরি বলবো? সবাই তাই বলবো? সবাই তাই বলছিস? স্যার রেজিস্টার বলবো? হুম, বল। রেজিস্টার স্যার। রেজিস্টারে বলছিস, বাকিরাকে কি বলছিস? বাকিরাকে কে কি বলছিস বল? তৃষা কি বলছিস?
কোথায় স্টোর হবে? স্যার রেজিস্টার। রেজিস্টার। ওকে, শুভদীপ কি বলছিস, কোথায় স্টোর হবে? রেজিস্টার। রেজিস্টার। রীতিকা কোথায় স্টোর হবে? স্যার রেজিস্টার। রেজিস্টার। তাহলে রেজিস্টার স্টোরেজ ক্লাসটা তো আমার তো তার জন্যই নামটা তো রেজিস্টার। রেজিস্টার তো একটা মেমোরি এলিমেন্ট, তাই না? রেজিস্টার তো একটা মেমোরি এলিমেন্ট, তার ভেতরে তো আমরা কিছু স্টোর করতে পারি রেজিস্টারের ভেতরে। তাহলে আমার ডিফল্ট যে স্টোরেজটা সেটা হচ্ছে আমার সিপিইউ রেজিস্টার। বেসিক্যালি রেজিস্টার তো সিপিইউ ইউজ করে, তাই না? সিপিইউ রেজিস্টার। আমরা তো মেমোরি হায়ারার্কি পড়েছি। মেমোরি হায়ারার্কির মধ্যে সব থেকে টপে কে আছে না, রেজিস্টার আছে, তাই না? তারপর আছে ক্যাশ মেমোরি, তারপর আছে মেন মেমোরি, তারপর আছে সেকেন্ডারি মেমোরি। তাহলে হচ্ছে সিপিইউ রেজিস্টার। তাহলে আমি রেজিস্টার স্টোরেজ ক্লাস দিয়ে যদি কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি তাহলে কিন্তু তার স্টোরেজটা কিন্তু সিপিইউ রেজিস্টার। সিপিইউ তে নাম্বার অফ রেজিস্টার তো অনেক কম, আর রেজিস্টারের তো সাইজ অনেক কম, তাই না? আমি যদি আমার একটা যোগের প্রোগ্রাম করতে যদি আমি রেজিস্টার স্টোরেজ ক্লাস ইউজ করি, তার মানে তো আমি রেজিস্টারটাকে তার মানে আমি তো ঠিকঠাক ভাবে ইউজ করছি না। আমার তো মেমোরিতে সেটা করলেই হয়। তাহলে আমার রেজিস্টার গুলো তো সিপিইউ তার নিজস্ব কিছু প্রসেসিং এর জন্য সেটা তো রাখা আছে রেজিস্টার গুলো। তো সেটাকে আমি কেন আমার নর্মাল প্রোগ্রাম করতে গিয়ে আমি সিপিইউ রেজিস্টার ব্যবহার করব? আমি যদি ধরেন আমি যদি 100টা ভ্যালুকে স্টোর করতে যাই, আমার তো সিপিইউ রেজিস্টার সব ফুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা রেজিস্টার স্টোরেজ ক্লাসটা তো যেহেতু রেজিস্টার অনেক ফাস্টার, আমরা তো জানি রেজিস্টার অনেক ফাস্টার মেমোরির থেকে, তাই না? তাহলে যখন আমরা মানে খুব এফিশিয়েন্ট কোনো প্রোগ্রামিং করতে চাইবো, যে প্রোগ্রামিং এর হয়তো এক্সিকিউশন স্পিডটা খুব ফাস্ট হওয়া দরকার, বা যে প্রোগ্রামের উপর ডিপেন্ড করে হয়তো আমি সুপার কম্পিউটারের জন্য আমি একটা কোনো প্রোগ্রাম করছি, ছোট একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামের উপর হয়তো আমার একটা বড় কোনো কাজ হবে। হয়তো আমি ধরুন একটা মিসাইলকে হয়তো লঞ্চ করব। সেই মিসাইলটা হয়তো লঞ্চ করতে গেলে হয়তো আমার কয়েক মিলি সেকেন্ডের ডিলে হলেও চলবে না, মানে আমাকে এক্সিকিউশন টাইমটা যত কম টাইমে আমি এক্সিকিউট করতে পারবো প্রোগ্রামিংটাকে, তত আমার সুবিধা। মানে আমার কোনো ডিলে হলেই চলবে না, এক্সিকিউশন টাইমটা সব থেকে মিনিমাল, মানে মিনিমাল স্পিডে আমাকে টাইমে আমাকে এক্সিকিউট করতে হবে। ঠিক আছে, মানে টাইমটা যাতে খুব কম লাগে এক্সিকিউশন করার জন্য। তো সেই সমস্ত সিচুয়েশনে আমরা কিন্তু তখন রেজিস্টার স্টোরেজ ক্লাসটাকে ব্যবহার করবো। কেন ব্যবহার করবো না, যেহেতু আমার রেজিস্টারের স্পিড আমার কিন্তু মেমোরির থেকে অনেক বেশি। তার সাইজটা যদিও ছোট, রেজিস্টারের সাইজ অনেক ছোট মেমোরির থেকে, কিন্তু স্পিড অনেক বেশি, দামও অনেক বেশি, তাই না? একটা রেজিস্টারের দাম তার থেকে কিন্তু মেমোরির দাম অনেক কম। তো সিপিইউর ভেতরে যত বেশি রেজিস্টার থাকবে আমার মেশিন তত ফাস্টার হবে। ওকে, তো যাই হোক, সেটা আমরা মাইক্রো প্রসেসরে পড়বো ইন ডিটেলস। তো আমাদের কিন্তু স্টোরেজটা হচ্ছে সিপিইউ রেজিস্টার। ওকে, নেক্সট হচ্ছে ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু। ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু। ডিফল্ট ইনিশিয়াল ভ্যালুটা কি হবে? যদি আমরা সিপিইউ রেজিস্টারের মধ্যে যদি কোনো ভ্যালুকে আমরা স্টোর করি, তাহলে কিন্তু সিমিলার আমরা অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে যা ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু ছিল, এখানেও কিন্তু সেম ইনিশিয়াল ভ্যালু, দ্যাট ইজ দ্য আনপ্রেডিক্টেবল ভ্যালু, হুইচ ইজ অফেন কল্ড অ্যাজ এ গার্বেজ ভ্যালু। ওকে, তো আমরা কিন্তু এখানেও গার্বেজ ভ্যালু, মানে আমরা যদি এটাকে যদি প্রিন্টও করি আমাকে কিন্তু একটা গার্বেজ ভ্যালু দেখাবে। ঠিক আছে, আমরা দেখাবো, আমরা এক্সাম্পল দেখবো আমরা। তো অটোমেটিক স্টোরেজ ক্লাসের মতনই, শুধুমাত্র এখানে সিপিইউ রেজিস্টার, আর এখানে ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে কিন্তু গার্বেজ ভ্যালু। ওখানে গার্বেজ ভ্যালু ছিল, এখানেও গার্বেজ ভ্যালু ছিল, ওখানে মেমোরি ছিল, এখানে সিপিইউ রেজিস্টার হয়েছে। ওকে, স্কোপ আর লাইফ টাইম। হ্যাঁ, কিওয়ার্ড আমরা কোন কিওয়ার্ড দিয়ে রেজিস্টার স্টোরেজ ক্লাসে আন্ডারে কোনো ভেরিয়েবলকে আমরা ইউজ করব বা ডিফাইন করব না, দ্যাট ইজ দ্য রেজিস্টার কিওয়ার্ড। তোরা কিওয়ার্ডের যে লিস্ট আছে, তার 32 কিওয়ার্ড আছে, তার মধ্যে দেখবি রেজিস্টার কিন্তু একটা কিওয়ার্ড, ওয়ান অফ দেম। অটো একটা তার মধ্যে একটা কিওয়ার্ডের নাম। তাহলে আমরা তো এই করতে করতেই তো অনেকগুলো কিওয়ার্ডের নাম জেনে গেলাম, তাই না? স্ট্রাক্ট পড়েছি, স্ট্রাকচার ইউনিয়ন পড়লাম, স্ট্রাক্ট ইউনিয়ন একটা কিওয়ার্ড একটা করে। তাহলে 32টা কিওয়ার্ড কিন্তু আমরা আস্তে আস্তে জানতে পারছি। ওকে, তাহলে আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করব, দ্যাট ইজ দ্য রেজিস্টার। ছোট হাতে কিন্তু, আটটা ছোট, স্মল। ওকে, ক্যাপিটালে নয় কিন্তু, রেজিস্টার। তো ডিক্লারেশন কিভাবে করব, আমরা ডিক্লেয়ার কিভাবে করব রেজিস্টার স্টোরেজ ক্লাসে আন্ডারে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য? তো ডিক্লারেশন রেজিস্টার ইন্টিজার এ, দ্যাট ইজ দ্য ডিক্লারেশন। ওকে, তো আমরা এরকম ভাবে ডিক্লেয়ার করব রেজিস্টার ইন্টিজার এ, ইন্ট এ। ওকে, তাহলে এটা আমার, তার মানে আমি যদি এটাকে যদি আমি প্রিন্ট করি, এটা মেন প্রোগ্রামের মধ্যে লিখে, তাহলে কিন্তু এটা আমাকে কোনো যদি ভ্যালু না নিই এর ভিতরে, যদি আমি প্রিন্ট করি এটাকে, আমাকে কিন্তু গার্বেজ ভ্যালু দেখাবে। ঠিক আছে,
আর এই ভেরিয়েবলটা কিন্তু মেমোরিতে স্টোর হবে না, এই ভেরিয়েবলটা কিন্তু স্টোর হবে কোথায়, 2 বাইট স্পেস কোথায় নেবে না আমার রেজিস্টারের ভিতরে। ওকে, এবার হচ্ছে স্কোপ আর লাইফ টাইম। স্কোপ আর লাইফ টাইম আমরা অটোমেটিক স্টোরেজ ক্লাসে যা পড়ে এসেছি, রেজিস্টার স্টোরেজ ক্লাসের আন্ডারে ভেরিয়েবলের স্কোপ আর লাইফ কিন্তু সেম। কি বললাম, স্কোপ আর লাইফ টাইমটা অটোমেটিকের ক্ষেত্রে যা ছিল আমার এখানে ক্ষেত্রেও তাই। তাহলে স্কোপটা আমরা কি বলবো, যে লোকাল টু দ্য ব্লক ইন হুইচ দ্য ভেরিয়েবল ইজ ডিফাইন্ড। আমি যে ব্লকের মধ্যে ভেরিয়েবলটাকে আমি ডিফাইন করব বা মানে ডিক্লেয়ার করব, আমার সেই ব্লকের ভেতরেই কিন্তু তার স্কোপটা থাকবে, লোকাল স্কোপ। ওকে, আর লাইফ টাইমটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কন্ট্রোলটা আমার ওই ব্লকের ভেতরে থাকবে ততক্ষণ পর্যন্তই আমি কিন্তু ভেরিয়েবলটাকে নিয়ে কাজ করতে পারবো বা ইউজ করতে পারবো, সেটাই তার লাইফ টাইম। কন্ট্রোলটা যেই ব্লক থেকে বেরিয়ে চলে যাবে আমার কিন্তু ভেরিয়েবলটা আর পারসিস্ট করবে না। ওকে, তো সেটা তার হচ্ছে লাইফ টাইম। তোমরা সেম স্কোপ লাইফ টাইমটা আমার অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে যা ছিল আমার রেজিস্টার স্টোরেজ ক্লাসের আন্ডারে সেম আছে, কোনো চেঞ্জ নেই। ওকে, তাহলে আমরা তো একটা প্রোগ্রাম করতে পারি, অটোমেটিকের মতন আমরা একটা প্রোগ্রাম করতে পারি রেজিস্টার স্টোরেজ ক্লাস দিয়ে অ্যাজ এক্সাম্পল। তো সেখানে আমরা এখানে এই প্রোগ্রামটাকে যদি আমরা অটোর জায়গায় যদি আমরা রেজিস্টার করে দিই, তাহলে কিন্তু রেজিস্টার স্টোরেজ ক্লাসে এটা একটা এক্সাম্পল হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো আমরা দুটো স্টোরেজ ক্লাস দেখলাম, তো আমরা দুটো স্টোরেজ ক্লাস দেখে আমাকে যদি এবার বলে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অটোমেটিক স্টোরেজ ক্লাস অ্যান্ড রেজিস্টার স্টোরেজ ক্লাস, আমরা অনেক কিছু ডিফারেন্স আমরা বলতে পারবো। যে অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় তাহলে তার বাই ডিফল্ট ইনিশিয়াল স্টোরেজটা হয় মেমোরি, কিন্তু যদি রেজিস্টার স্টোরেজ ক্লাসের আন্ডারে কোনো ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করি তাহলে তার স্টোরেজটা হবে রেজিস্টার। অটোমেটিক স্টোরেজ ক্লাস এর আন্ডারে কোনো ভেরিয়েবল নিয়ে কাজ করতে আমার যে স্পিডে প্রোগ্রামটা এক্সিকিউট করবে, যদি আমরা রেজিস্টার স্টোরেজ ক্লাসের আন্ডারে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করে যদি কাজ করি, আমার কিন্তু প্রোগ্রামের এক্সিকিউশন স্পিডটা কিন্তু অনেক ফাস্টার হবে, অনেক তাড়াতাড়ি কিন্তু এক্সিকিউট হবে। সেকেন্ড ডিফারেন্স। থার্ড ডিফারেন্স হচ্ছে যে অটোমেটিক স্টোরেজ ক্লাসের জন্য আমরা অটো কিওয়ার্ডের অটো কিওয়ার্ড ব্যবহার করি, আর রেজিস্টার স্টোরেজ ক্লাসের আন্ডারে আমরা কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে গেলে আমাকে রেজিস্টার কিওয়ার্ড ইউজ করতে হয়। ওকে, বেসিক্যালি এই তিনটে ডিফারেন্স। ডিক্লারেশন এটা দেখাতে পারি অ্যাজ এ ডিফারেন্স, এ ডিক্লারেশন ও ডিক্লারেশন, আর একটা প্রোগ্রাম দিয়ে দেখাতে পারি। ওকে, তো এরপরে আমরা যেটা যে স্টোরেজ ক্লাসটাতে আসবো সেটা হচ্ছে এক্সটার্নাল স্টোরেজ ক্লাস, আমাদের থার্ড। ওকে, এক্সটার্নাল স্টোরেজ ক্লাস। এক্সটার্নাল স্টোরেজ ক্লাস, তো আমরা ভেরিয়েবল যখন নিয়ে কাজ করেছি তখন ভেরিয়েবলের বেসিক্যালি আমরা দুটো টাইপ বলেছিলাম তখন, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটা বলেছিলাম গ্লোবাল ভেরিয়েবল। ওকে, তো লোকাল ভেরিয়েবল আমরা যেগুলো যে রেজিস্টার ইন অটোমেটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে যেগুলো করছি সেগুলো বেসিক্যালি লোকাল ভেরিয়েবল। আর এখন আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে এক্সটার্নাল স্টোরেজ ক্লাস। তো এক্সটার্নাল স্টোরেজ ক্লাসের আন্ডারে যে ভেরিয়েবলগুলোকে আমরা ডিক্লেয়ার করবো, তো দ্যাট ইজ দ্য গ্লোবাল ভেরিয়েবল। তার স্কোপটা কিন্তু গ্লোবাল স্কোপ। আমরা আসবো লোকাল স্কোপ আর গ্লোবাল স্কোপের মধ্যে কি ডিফারেন্স সেটা আমরা দেখবো এখানে। তো এক্সটার্নাল স্টোরেজ ক্লাসের আন্ডারে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক দেখে নেব, ঠিক আছে, বা কিছু ফিচার্স দেখে নেব। তার মধ্যে প্রথম ফিচার্সটা হচ্ছে স্টোরেজ। তো স্টোরেজ, এক্সটার্নাল স্টোরেজ ক্লাসের আন্ডারে যদি আমরা কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি তাহলে তার স্টোরেজটা কিন্তু ওই বাই ডিফল্ট আমার প্রিভিয়াস যেগুলো ছিল মেমোরি, এখানে স্টোরেজটাও কিন্তু মেমোরি হবে। একমাত্র রেজিস্টারের ক্ষেত্রেই রেজিস্টার হবে, বাকি সমস্ত ক্ষেত্রেই কিন্তু স্টোরেজটা হবে মেমোরি। ওকে, মেমোরিতে স্টোর হয় গ্লোবাল ভেরিয়েবল বা এক্সটার্নাল ভেরিয়েবলগুলো। ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু একটা এক্সটার্নাল স্টোরেজ ক্লাসের আন্ডারে যদি আমরা কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি তাহলে তার ডিফল্ট ইনিশিয়াল ভ্যালুটা হয় সবসময় 0। ওকে, ডিফল্ট ইনিশিয়াল ভ্যালুটা হবে 0। ওকে, 0, এটা একটা ডিফারেন্স, কিন্তু ওখানে সব গার্বেজ ছিল। স্কোপটা হচ্ছে গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপ আর লোকাল স্কোপের মধ্যে আমরা এখানে ডিফারেন্সটা দেখলেই আমরা বুঝতে পারবো কোনটা গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপ মানে হচ্ছে যে আমি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি একটা ফাংশনের ভিতরে, সেই ফাংশনের মধ্যেই আমি ভেরিয়েবলটাকে ব্যবহার করতে পারছি। ঠিক আছে, তো আমার একটা প্রোগ্রামের মধ্যে যদি শুধুমাত্র একটা ফাংশন থাকবে তা তো নয়, আমার প্রোগ্রামের মধ্যে তো অনেকগুলো ফাংশন থাকতে পারে, 5টা ফাংশন থাকতে পারে, 6টা ফাংশন থাকতে পারে। তো সেই 6টা ফাংশনের মধ্যে থেকে কিন্তু আমি ওই ভেরিয়েবলটাকে ব্যবহার করতে পারছি না,
কারণ যেহেতু আমার ওই ভেরিয়েবলটা লোকাল স্কোপে আছে, হয়তো আমি মেন ফাংশনের ভেতরে আমি হয়তো এটাকে ব্যবহার করেছি বা ডিফাইন করেছি এ ভেরিয়েবলটাকে, তো আমি মেনের মধ্যেই এটাকে ইউজ করতে পারছি, দ্যাট ইজ দ্য লোকাল স্কোপ। আর আমি ওই এ ভেরিয়েবলটাকে যদি আমি গ্লোবাল, অ্যাজ এ গ্লোবাল যদি আমরা ডিক্লেয়ার করি, বা যে অ্যাজ এ এক্সটার্নাল ভেরিয়েবল যদি আমরা ডিক্লেয়ার করি, তাহলে কিন্তু ওই মেন ফাংশনের ভেতরে তো আমি এটাকে ব্যবহার করতে পারবোই। তার সাথে আমার ওই প্রোগ্রামটার ভিতরে যদি আরো 5টা ফাংশন থাকে ইউজার ডিফাইন ফাংশন, সেই ইউজার ডিফাইন ফাংশনের মধ্যেও কিন্তু আমি ভেরিয়েবলটাকে ব্যবহার করতে পারবো। তাই তার স্কোপটা কিন্তু হয়ে গেল গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপ মানে হচ্ছে যে থ্রু আউট দ্য প্রোগ্রাম, থ্রু আউট দ্য প্রোগ্রাম মানে হচ্ছে আমার প্রোগ্রামটা যতটা বড় তত ওই টোটাল প্রোগ্রামটার ভেতরে আমি কিন্তু এই ভেরিয়েবলটাকে ব্যবহার করতে পারবো। কিন্তু যদি লোকাল স্কোপ হতো, তাহলে লোকাল স্কোপ হলো আমি যে ফাংশনের ভিতরে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করেছি বা ডিফাইন করেছি, সেই ফাংশনটার ভিতরেই আমি কিন্তু ভেরিয়েবলটাকে ব্যবহার করতে পারবো। ওকে, এটাই কিন্তু লোকাল স্কোপের সাথে গ্লোবাল স্কোপের ডিফারেন্স। এটা এক্সাম্পল যদি আমরা দিই, এক্সাম্পলটা দিলে আমাদের জিনিসটা বুঝতে অনেকটা সুবিধা হবে। সেটা হচ্ছে সাপোজ আমি একটা ভেরিয়েবল, আমি একটা প্রোগ্রাম লিখছি, সাপোজ ধরুন হ্যাশ ইনক্লুড, আমার এখানে হেডার ফাইল ডিক্লারেশন থাকলো, তারপরে আমি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম আমাকে এক্সটার্নাল ভেরিয়েবল, এক্সটার্নাল স্টোরেজ ক্লাসের আন্ডারে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে গেলে আমাকে যে কিওয়ার্ডটা ইউজ করতে হয় দ্যাট ইজ এক্সটার্নটাও কিন্তু একটা কিওয়ার্ড, ওই লিস্টের মধ্যে আছে এক্সটার্ন। তো আমি ধরেন এক্সটার্ন ইন্টিজার I ইকুয়ালস টু 5 একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, উইথ ইনিশিয়ালাইজ করে দিলাম। যদি আমি ইনিশিয়ালাইজ না করতাম তাহলে কিন্তু আইটার ডিফল্ট ভ্যালু কিন্তু 0 হতো, তাই না? আমি এখানে লিখেছি ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে 0, যদি আমি কোনো ভ্যালু অ্যাসাইন না করি তবেই। ওকে, তাহলে এক্সটার্ন ইন্টিজার I ইজ ইকুয়াল টু 5। আমি কিন্তু দেখ, তারপর আমি মেন ফাংশন স্টার্ট করছি, ভয়েড মেন। তো আমরা কিন্তু এরকম ভাবে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি। এই যে আমি ভেরিয়েবলটা আইটাকে যে ডিক্লেয়ার করলাম দ্যাট ইজ এ গ্লোবাল ভেরিয়েবল। তাহলে মেনের আগে যদি কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয় তো সেই ভেরিয়েবলটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল, আর কোনো ফাংশনের ভেতরে যদি কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয় তাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। ওকে, তাহলে এর ভেতরে যদি আমি চাই আইটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, প্রিন্ট করতে পারি, প্রিন্টএফ %d আইটাকে আমি প্রিন্ট করতে পারি, কোনো প্রবলেম নেই। আমি মেনটাকে শেষ করে দিলাম। এরপরে হয়তো আমার আমার একটা ডিসপ্লে বলে একটা ফাংশন আছে, অন্য একটা ইউজার ডিফাইন ফাংশন ডিসপ্লে ফাংশনটা আইটাকে হয়তো প্রিন্ট করতে চাইছে, ডিসপ্লে ফাংশন, তার ভেতরে আমি আইটাকে প্রিন্ট করতে পারি বা অ্যাক্সেস করতে পারি, প্রিন্টএফ, বা আইটাকে দিয়ে কোনো অপারেশন করতে চাইছে, অপারেশন করতে পারে সেখানে ডিসপ্লেটাকে %d আইটাকে প্রিন্ট করলো, এখানেও আইটাকে প্রিন্ট করলো। ওকে, আমার হয়তো আরেকটা ফাংশন আছে, হয়তো অন্য কোনো একটা ফাংশন আছে, সেখানেও কিন্তু আইটাকে আমি ব্যবহার করতে, আমার এটা তো একটা প্রোগ্রাম পুরোটা। এবার মেন থেকে ধরেন আমি হয়তো ডিসপ্লে ফাংশনকে কল করেছি, বা মেন থেকে আমি ধরেন অ্যাডিশন ফাংশনকে কল করি, বা তারপরে যে ফাংশন আছে তাকে কল করেছি, তাহলে আমি কোথাও আমি মেনের ভেতরে কি কোথাও ডিক্লেয়ার করেছি আইটাকে, কিন্তু ডিক্লেয়ার না করি তো আমি ইউজ করছি। কেন ইউজ করছি না, যেহেতু আমার এটা গ্লোবাল ডিক্লারেশন আছে, যে এক্সটার্ন ইন্টিজার I ইজ ইকুয়াল টু 5 আমার গ্লোবাল ডিক্লারেশন। তাহলে আমি আইটাকে আমি দেখ মেনের মধ্যেও ব্যবহার করছি, আমি আইটাকে একটা ইউজার ডিফাইন ফাংশন তার ভেতরেও অ্যাক্সেস করছি, আমার যদি এখানে আরো কোনো ফাংশন থাকতো তার ভেতরে আমি তাকে কিন্তু নিয়ে কোনো অপারেশন করতে পারতাম। দ্যাট ইজ দ্য এক্সটার্নাল ভেরিয়েবল, দ্যাট ইজ দ্য গ্লোবাল ভেরিয়েবল কনসেপ্ট। ওকে, তাহলে গ্লোবাল ভেরিয়েবল যদি আমরা ডিক্লেয়ার করি তার স্কোপটা কিন্তু হবে গ্লোবাল স্কোপ। কেন গ্লোবাল স্কোপ না, আমি যে থ্রু আউট দ্য প্রোগ্রাম আমি এটাকে ইউজ করতে পারছি আইটাকে, দ্যাট ইজ দ্য গ্লোবাল স্কোপ। না ডিক্লেয়ার করে আমি কিন্তু ইউজ করতে পারছি, আমি কিন্তু একবার ডিক্লারেশন দিয়েছি, আমি একবারই ডিফাইন করেছি, তাকে কিন্তু আমি বিভিন্ন ফাংশনের ভেতরে আমি কিন্তু ব্যবহার করছি। যদি এই মেন ফাংশনের ভেতরে ধরেন সাপোজ একটা ভেরিয়েবল থাকতো ইন্টিজার, হয়তো j ইজ ইকুয়াল টু 6, তাহলে এই যেটা কিন্তু হতো লোকাল ভেরিয়েবল, যেটাকে কিন্তু আমি শুধুমাত্র মেন ফাংশনের ভেতরেই ব্যবহার করতে পারতাম, কিন্তু বাইরে ব্যবহার করতে পারতাম না বা অ্যাক্সেস করতে পারতাম না, কারণ যেহেতু যেটা তো লোকাল স্কোপটা হচ্ছে লোকাল স্কোপ। ওকে, তার মানে এখানে যেটা হচ্ছে এই ব্লকের মধ্যেই আমি যেটাকে ব্যবহার করতে পারছি, মানে যেটা হচ্ছে লোকাল মস্তান যারা হয় তার তার পাড়ার মধ্যেই তার তার মানে বাউন্ডারিটা সীমাবদ্ধ, আর এরা হচ্ছে গ্লোবাল, মানে গ্লোবাল ডন বা গ্লোবাল লিডার, তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে আছে, সেই কনসেপ্টটা এখানে আমি জাস্ট ইমপ্লিমেন্ট করতে চাইছি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবলের কনসেপ্ট। এবার হচ্ছে লাইফ টাইম আমার, তাহলে স্কোপটা তো দেখলাম গ্লোবাল স্কোপ, এবার দেখবো আমরা লাইফ।
এক্সটার্নাল ভেরিয়েবলের লাইফ টাইম কি হবে? লাইফ টাইমটা হবে এরকম যে ভ্যালু অফ দ্য ভেরিয়েবল পারসিস্ট বিটুইন, সরি, আমাদের এখানে লাইফ টাইমটা যেটা বলবো যে যতক্ষণ না আমার প্রোগ্রামের এক্সিকিউশনটা আমার এন্ডে আসছে, শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্লোবাল ভেরিয়েবলটা আমার পারসিস্ট করবে বা থাকবে। ওকে, মানে আমার প্রোগ্রামটা যতক্ষণ না মানে কন্ট্রোলটা যতক্ষণ আমার প্রোগ্রামের মধ্যে আছে ততক্ষণ কিন্তু গ্লোবাল ভেরিয়েবল আইটাকে আমরা যেখানে খুশি ব্যবহার করতে পারি থ্রু আউট দ্য প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে এটাকে মানে এরকম ভাবে বলবো যে অ্যাজ লং অ্যাজ দ্য প্রোগ্রাম এক্সিকিউশন ডাজ নট কাম টু দ্য এন্ড, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আইটাকে ব্যবহার করতে পারছি। ওকে, এটা হচ্ছে আমার লাইফ টাইম। আর কিওয়ার্ড ইউজ, আমরা কোন কিওয়ার্ড দিয়ে কাজটা করলাম, দ্যাট ইজ দ্য এক্সটার্ন কিওয়ার্ড। এক্সটার্ন কিওয়ার্ড দিয়ে করলাম, আর তার এক্সাম্পল হচ্ছে এটা এক্সটার্নাল স্টোরেজ ক্লাসের আন্ডারে কোনো ভেরিয়েবলকে নিয়ে আমি যদি এক্সাম্পল বলি তাহলে এটা তাহলে এক্সাম্পল। তাই বুঝতে পারলি এক্সটার্নাল স্টোরেজ ক্লাসটা? সবাই বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এরপরে আমরা আজকের যেটা আমাদের লাস্ট ক্লাসেস, লাস্ট মানে টাইপ, দ্যাট ইজ দ্য স্ট্যাটিক স্টোরেজ ক্লাস স্টাডি আমরা আজকে ডিসকাস করব। এখন স্ট্যাটিক স্টোরেজ ক্লাস। ওকে, স্ট্যাটিক। তো ওই চারটে ফিচার্স, ওই যে কটা ফিচার্স আছে সেটা তো আমরা দেখবই। প্রথমে কি ফিচার্স আছে? ফার্স্ট হচ্ছে স্টোরেজ। তো স্টোরেজ, স্ট্যাটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে আমি তো বলেছি স্টোরেজ সবার জন্যই মেমোরি হবে, একমাত্র রেজিস্টারের জন্য রেজিস্টার, বাকি সবার ক্ষেত্রেই মেমোরি। তো স্ট্যাটিক স্টোরেজ ক্লাসের আন্ডারে যদি কোনো ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি তাহলে সেই ভেরিয়েবলগুলো কিন্তু মেমোরিতেই স্টোর হয় বাই ডিফল্ট। তা তো স্টোরেজটা হচ্ছে মেমোরি। ওকে, ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু কি হবে? ইনিশিয়াল ভ্যালু দুটোর ক্ষেত্রে গার্বেজ হয়েছে, আর স্ট্যাটিক আর এক্সটার্নালের ক্ষেত্রে কিন্তু ডিফল্ট ইনিশিয়াল ভ্যালুটা হবে 0। আমরা দেখবো কিন্তু প্রোগ্রাম করে আমরা দেখবো এগুলো, আমি শুধু মুখে বলছি না, এটা আমরা দেখবো। ওকে, ইমপ্লিমেন্ট করে দেখাবো আমি। ডিফল্ট ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে কিন্তু 0। ওকে, এবার আমরা একটা এক্সাম্পল দেখবো। সেই এক্সাম্পলের মধ্যে আমরা তার স্কোপ আর লাইফ টাইমটাকে বুঝবো। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পলের মধ্যে আমরা তার স্কোপ আর লাইফ টাইমটাকে আমরা দেখবো। তো এক্সাম্পলটা আমি একবারে ডিরেক্ট তোর অনলাইন কম্পাইলারে করবো। এক্সাম্পলটা দি স্কোপ আর লাইফ টাইমটা বোঝাবো। আর স্ট্যাটিক দিয়ে কোনো ভেরিয়েবলকে আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি না, তার জন্য আমাকে যে কিওয়ার্ডটা ইউজ করতে হয় তার সেটা হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ড। স্ট্যাটিক কিন্তু আরেকটা কিওয়ার্ডের নাম পেলাম আমরা। তাহলে আমরা আজকে চারটে কিওয়ার্ডের নাম শিখলাম নতুন, অটো, তাই না, রেজিস্টার, এক্সটার্ন আর হচ্ছে স্ট্যাটিক। আমি ধরুন স্ট্যাটিক ইন্টিজার আই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা স্ট্যাটিক স্টোরেজ ক্লাসের একটা ভেরিয়েবল আইটাকে যদি আমি প্রিন্ট করে নিই এখন আমাকে 0 দেখাবে। ওকে, আইটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে কিন্তু আমাকে কি দেখাবে? 0 দেখাবে। কারণ কেন না, তার যেহেতু ডিফল্ট ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে 0, তার জন্য আমাকে 0 দেখাবে। এরকম ভাবে আমরা কোনো স্ট্যাটিক ভেরিয়েবলকে আমরা ডিক্লারেশন করতে পারি। আর স্ট্যাটিকের জন্য আমরা স্ট্যাটিক স্টোরেজ ক্লাসের যে কিওয়ার্ডটা ইউজ করি সেটা হচ্ছে স্ট্যাটিক। ওকে, এবার আমরা একটা প্রোগ্রাম দেখবো অনলাইন এডিটরে, একটা প্রোগ্রাম দেখবো, সেখানে আমরা স্ট্যাটিক স্টোরেজ ক্লাস থেকে ফার্স্টে আমরা দেখাবো, তারপরে আমরা অটো এক্সটার্ন যেগুলো আছে সেগুলোকে আমরা তারপরে করবো, তারপর এক্সাম্পল গুলো করবো। ওকে, চল দেখি আমরা প্রোগ্রামটা ফার্স্ট। আমি এখানে আমরা ফাংশন দিয়ে প্রোগ্রামটা করব বাই ইউজিং ফাংশন। ভয়েড ইনক্রিমেন্ট বলে আমরা একটা ফাংশন নিলাম। ওকে, ফাংশনটার বডি লিখবো আমরা। ইনক্রিমেন্ট বলে একটা ফাংশন আছে, ইনক্রিমেন্ট ফাংশনের ভেতরে আমার স্ট্যাটিক বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, স্ট্যাটিক ইন্টিজার i equals to 1। আমরা এর ভেতরে কি করছি? ভেতরে আমরা আইটাকে প্রিন্ট করছি, printf %d, i। তারপরে আমরা কি করছি? তারপরে আমরা আইটাকে i is equal to i plus 1 করছি, আইটাকে আপডেট করছি। i is equal to i plus
1 আইটাকে আপডেট করছি। এটুকু কাজ করছি শুধুমাত্র ইনক্রিমেন্ট ফাংশনের ভিতরে। ফাংশনের নাম হচ্ছে ইনক্রিমেন্ট। ও জাস্ট ভ্যালুটাকে 1 করে বাড়িয়ে দিচ্ছে। আর মেন ফাংশনের ভিতরে আমরা কি করেছি, মেন ফাংশনের ভিতরে আমরা ইনক্রিমেন্ট, আমি এখানে একটা স্ল্যাশ এন যোগ করি, না হলে আমাকে লাইন বাই লাইন দেখাবে না। আমি স্ল্যাশ এন যোগ করলাম একটা, আর আমি এখানে ইনক্রিমেন্ট ফাংশনটাকে আমি 3 বার কল করছি। ফার্স্ট টাইম কল করলাম, সেকেন্ড টাইম কল করছি, আর থার্ড টাইম কল করছি। ওকে, এইটুকু আমার জাস্ট প্রোগ্রামটা। তো মেন ফাংশনের ভেতরে আমরা ইনক্রিমেন্টটাকে 3 বার কল করেছি, আর ইনক্রিমেন্ট ফাংশনটাকে আমরা ডিফাইন করেছি স্ট্যাটিক ইন্টিজার i is equal to 1 প্রিন্টএফ করেছি আইটাকে, আর আইটাকে আমরা 1 আপডেট করেছি, 1 অ্যাড করেছি একটার সাথে, আইটার সাথে। ঠিক আছে, এবার এই প্রোগ্রামটাকে যদি আমরা রান করি, তাহলে এই প্রোগ্রামটাকে রান করলে আমাকে কি আউটপুট দেখাবে? এই প্রোগ্রামটাকে রান করলে আমাকে কি আউটপুট দেখাবে? আমার তো 3 বার ফাংশনটা কল হবে, ইনক্রিমেন্ট ফাংশনটা 3 বার কল হবে, তা 3 বার কল হলে আমাকে এই যে প্রিন্টএফটা তার মানে 3 বার এক্সিকিউট হবে। প্রথমবার ইনক্রিমেন্ট ফাংশন কল হওয়ার জন্য প্রিন্টএফটা দেখাবে একরকম, তারপরে আবার ইনক্রিমেন্ট ফাংশন কল হবে, আবার প্রিন্টএফটা দেখাবে একরকম, তারপরে আবার ইনক্রিমেন্ট ফাংশন কল হবে, আবার দেখাবে প্রিন্টএফটা একরকম। তাহলে আমাকে কি দেখাবে বল, কি দেখাবে? ঠিক আছে, আমার কন্ট্রোলটা ফার্স্টে মেনে আসলো, মেনে এসে ফার্স্টে ফাংশন কল পেলো ইনক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট ফাংশনের কাছে, প্রথম ইনক্রিমেন্ট ফাংশনের কাছে জাম্প করলো, জাম্প করে গিয়ে দেখছে স্ট্যাটিক ইন্টিজার i is equal to 1, আইটা 1 দিয়ে ইনিশিয়ালাইজ করা আছে। দেন প্রিন্টএফ আইটা, তার মানে i এর মানটা দেখাবে, তাহলে 1 দেখাবে। 1 দেখিয়ে দেখ এখানে i is equal to i plus 1 করে বেরিয়ে আসছে, মানে 2 করে বেরিয়ে আসছে, কিন্তু 2 করে বেরিয়ে আসছে, আবার কিন্তু মেন ফাংশনে ফিরে আসছে, আবার পরের যে ইনক্রিমেন্ট ফাংশন সেটা আবার কল হচ্ছে। সেই ফাংশনটা কল হওয়ার পরে আবার তো আমার ইনক্রিমেন্ট ফাংশনে যাচ্ছে কন্ট্রোলটা, আবার গিয়ে স্ট্যাটিক ইন্টিজার i is equal to 1 প্রিন্টএফ i, আবার আইটাকে দেখাবে। তাহলে আইটাকে এখানে 1 দেখাবে না 2 দেখাবে সেকেন্ড টাইম যখন ইনক্রিমেন্ট ফাংশনটা কল হচ্ছে? সেটা একটা কোশ্চেন। তারপরে আবার দেখাবে, বল 2 দেখাবে। 2 দেখাবে, বাকিরা কি বলছিস? 2 দেখাবে না 1 দেখাবে? কারণ আমি তো আবার তো এখানে আবার তো স্ট্যাটিক ইন্টিজার i is equal to 1 করেছি, দিয়ে আমি আবার আইটাকে প্রিন্ট করেছি। তাহলে সেকেন্ড ফাংশন কলের সময় কি আমার এখানে 1 দেখাবে না 2 দেখাবে? আবার থার্ড যখন ফাংশনটা কল হচ্ছে তখন তো আবার ইনক্রিমেন্ট ফাংশনে যাচ্ছে, সেখানে গিয়ে আবার ইন্টিজার i is equal to 1 হচ্ছে, আবার প্রিন্টএফ করছে আইটা, তখন তাহলে সেখানে আগের বারে তো আমার 2টাকে তো 3 করে দিয়ে আবার বেরিয়ে এসছে, তো তখন সেখানে আবার 1 দেখাবে না 3 দেখাবে? এটা বড় কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটাকে সলভ, এই প্রবলেমটাকে বা এই কোশ্চেনগুলোর অ্যান্সার পেতে গেলে আমরা এটাকে রান করব, রান করে দেখবো আমরা কি আউটপুট পাচ্ছি। বেসিক্যালি আমরা যেটা আউটপুট পাবো তার সাথে আমরা অটোমেটিক স্টোরেজ ক্লাসে একটা ডিফারেন্সিয়েট করবো, মানে ডিফারেন্স দেখাবো। ঠিক আছে, কি দেখাচ্ছে? 1 2 3, ভালো করে দেখ আউটপুটটা। প্রথমবারে যখন ইনক্রিমেন্ট ফাংশনটা যখন কল হলো, তখন কল হওয়ার সময় স্ট্যাটিক ইন্টিজার i is equal to 1 আইটা দেখালো, দিয়ে 2 করে বেরিয়ে আসলো, 2 করে বেরিয়েছে। আমার সেকেন্ড টাইম যখন আবার ইনক্রিমেন্ট ফাংশন কল পাচ্ছে, তখন কিন্তু আবার ইনক্রিমেন্ট ফাংশনের কাছে যাচ্ছে কন্ট্রোলটা গিয়ে, তখন কিন্তু আর ফার্দার ইনিশিয়ালাইজেশন হচ্ছে না, তখন কিন্তু এই প্রিভিয়াস যে 2 করে বেরিয়ে এসছে সেই আইটাকে আবার প্রিন্ট করছে। তাহলে আই মান তখন 2 দেখাচ্ছে, 2 করে আবার দেখ 3 করে আবার বেরিয়ে আসলো, দিয়ে থার্ড টাইম আবার ইনক্রিমেন্ট ফাংশন কল পেলো, আবার ইনক্রিমেন্ট ফাংশনের কাছে গেল, গিয়ে আবার কিন্তু ইনিশিয়ালাইজেশন হচ্ছে না তখন আর, আবার কিন্তু আইটা 3টা আই এর মান তখন ভ্যালুটা 3, তখন 3টাকে প্রিন্ট করলো, প্রিন্ট করে এবার 4 করে বেরিয়ে আসলো, 4 করে বেরিয়ে আসলে তো রিটার্ন 0 পাচ্ছে, আর তো কোনো ফাংশন কল নেই, তার জন্য আমাকে এখানে 1 2 3 দেখাচ্ছে। তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? না, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমার এই স্ট্যাটিক যে ভেরিয়েবলটা, আমরা তার স্কোপটা হয়তো আমি যে ব্লকের মধ্যে ইউজ করছি সেই স্কোপটা হয়তো সেই ব্লকের ভেতরে, যে ব্লকের ভেতরে আমরা এটাকে ডিফাইন করেছি, তার লাইফ টাইমটা হচ্ছে যে ভ্যালু অফ দ্য ভেরিয়েবল পারসিস্ট বিটুইন ডিফারেন্ট ফাংশন কল। ডিফারেন্ট তো আমি এখানে ডিফারেন্ট ফাংশন কল করেছি, আমি 3 বার ফাংশন কল করেছি, তাহলে এই 3 বার ফাংশন যে কলটা করছি, 3 বার ফাংশন কলটার সময় কিন্তু আমার ভ্যালুগুলো কিন্তু পারসিস্ট করছে, আমার কিন্তু আপডেটেড যে ভ্যালুটা আগের বারে 2 করে বেরিয়ে আসছি সেই ভ্যালুটা কিন্তু সেই i এর ভেতরে স্টোর আছে, i is equal to 2 বলেই তো আমাকে তারপরে এবারে আমাকে তো আবার দেখাচ্ছে 2 দেখাচ্ছে, তারপরে আবার 3 করে যখন বেরিয়ে আসছি থার্ড টাইম যখন ফাংশনটা কল হয় তখন তো আমাকে আবার 3 দেখাচ্ছে। তো আমরা বলতে পারি যে ভ্যালু অফ দ্য ভেরিয়েবল পারসিস্ট বিটুইন ডিফারেন্ট ফাংশন কল, এটা কিন্তু তার লাইফ টাইম। কিন্তু এই স্ট্যাটিকের জায়গাতে যদি আমরা এখানে অটো করতাম তাহলে কি ডিফারেন্স হতো? তাহলে কি হতো এখানে যদি স্ট্যাটিকের জায়গায় যদি অটো করতাম তাহলে কি হতো? বল কি হতো?
তাহলে কি আমার ওই প্রিভিয়াস যে ভ্যালুটা আমি আপডেট করে দিয়ে গেছি সেটা কি আপডেট অবস্থায় থাকতো, না আবার এসে নতুন করে আবার এখানে ইনিশিয়ালাইজ হতো? তাহলে যদি আমরা এখানে অটো করি তাহলে আমাদের আউটপুটটা দেখ সবাই কি দেখাচ্ছে, দেখ তিনটেই 1 দেখাচ্ছে। তাহলে নিশ্চয়ই ওই আপডেটেড যে ভ্যালুটা, যেখানে আমি যেখানে i = i + 1 করে যেটাকে আপডেট করছি, সেই ভ্যালু মানে সেই ভ্যালুটাকে নিশ্চয়ই তোর পারসিস্ট করতে পারছে বা ধরে রাখতে পারছে না। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অটো অ্যান্ড স্ট্যাটিক। ওকে, তাহলে স্ট্যাটিক যদি হয় তাহলে কিন্তু ডিফারেন্ট ফাংশন কলের ভেতরে কিন্তু আমার ভেরিয়েবল গুলো পারসিস্ট করবে, কিন্তু যদি অটোমেটিক হয় তাহলে কিন্তু ডিফারেন্ট ফাংশন কলের মধ্যে কিন্তু ভেরিয়েবলটা পারসিস্ট করছে না বা ভ্যালুটা পারসিস্ট করছে না। এটা কিন্তু অটোর সাথে আমার স্ট্যাটিকের একটা ডিফারেন্স। বুঝতে গেল সবার? স্ট্যাটিকের কাজটা সবাই বুঝতে পারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা কিন্তু স্ট্যাটিকের একটা এক্সাম্পল। ওকে, যেটা আমি দেখালাম সেটা কিন্তু স্ট্যাটিকের একটা এক্সাম্পল। ওকে, তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে স্ট্যাটিকের আমরা এখানে একটা এক্সাম্পল দেখলাম, সেটা থেকে আমাদের অটোর এক্সাম্পলটাও হয়ে গেল। আর এখানে আমি ডিফল্ট ইনিশিয়াল ভ্যালুগুলো একবার চেক করি। ওকে, ডিফল্ট ইনিশিয়াল ভ্যালুগুলো আমরা একবার এখানে জাস্টিফাই করি। অটো ইন্ট আই, সরি আই printf printf %d i, এটা মেসেজ দিন এখানে সব থেকে ভালো হয়। the default initial value of automatic variable. ওকে, তাহলে আমরা বুঝতে পারবো তাহলে i এর ভেতরে ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু কি স্টোর আছে সেটা আমাকে দেখাবে, একটা গার্বেজ ভ্যালু দেখাবে। দেখি এখানে কি দেখাচ্ছে। তো এখানে কিন্তু গার্বেজটা কিন্তু দেখ অ্যাজ এ জিরোই নিয়েছে, এখানে কিন্তু গার্বেজটা তো কিন্তু জিরো। ঠিক আছে, এটা কিন্তু গার্বেজ ভ্যালু আসবে টার্বোসিতে বা আদার্স কম্পাইলারে রান করলে এটা কিন্তু গার্বেজ ভ্যালু আসবে। এখানে কিন্তু জিরো দেখাচ্ছে, আমরা এখানে ভাবছি যে জিরোটাই হয়তো আমার গার্বেজ ভ্যালু। ঠিক আছে, যদি আমি এটাকে, তার তো আমি কোনো ক্ষেত্রেই তার বুঝতে পারবো না এটাকে, আমি যদি এখানে রেজিস্টার করি তাহলে কি দেখাবে? তাহলে আমার এখানে মনে হচ্ছে জিরোই দেখাবে। এখানে সব সব ইনিশিয়াল ভ্যালুগুলোতেই কিন্তু স্যার এখানে গার্বেজ ভ্যালুটা 0 আছে কেন? হ্যাঁ হ্যাঁ, কি বল? গার্বেজ ভ্যালুটা 0 কেন আসছে? এখানে গার্বেজ ভ্যালুটা এখানে তো সমস্ত ভ্যালুগুলোকেই অ্যাজ এ ইনিশিয়ালাইজ করছে জিরো দিয়ে, বাই ডিফল্ট সমস্ত ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করছে জিরো দিয়ে। মানে মেমোরির অ্যাকচুয়ালি তো আমি এখানে ধরনের মেমোরিতে গিয়ে যেখানে স্টোর হচ্ছে আমার ভেরিয়েবলটা, যেখানে 2 বাইট স্পেস রিজার্ভ করছে, তার মধ্যে তো অটোমেটিক্যালি একটা গার্বেজ ভ্যালু স্টোর হবে। কিন্তু এখানে সমস্ত যেহেতু অনলাইন কম্পাইলার আমরা কাজটা করছি, সেখানে সবই কিন্তু এটাকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছে জিরো দিয়ে, দিয়ে আমাকে গার্বেজটা জিরো দেখাচ্ছে। ওকে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কারণ। দেখে টার্বোসি, তো যদি টার্বোসি প্লাস প্লাস থাকে একবার রান করি দেখ কি দেখাচ্ছে। যদি টার্বোসি থাকে একবার রান করি দেখ। স্ট্যাটিক হলে তো আমাকে তো জিরো দেখাবেই, সেটা তো আমরা জানি। স্ট্যাটিক আর এক্সটার্নের ক্ষেত্রে আমাকে তো জিরো দেখাবেই। তুই অটোটা একবার রান করি দেখ তো টার্বোসি প্লাস প্লাস, তো স্ট্যাটিকের জন্য আমাকে জিরো দেখাচ্ছে সেটা ঠিক, কিন্তু অটো আর রেজিস্টারের ক্ষেত্রে কিন্তু আমাকে গার্বেজ দেখানোর কথা। একটু টার্বোসিতে একবার দেখ করে বা ডেপসিতে একবার দেখ। হয়েছে শুভদীপ?
না স্যার, মেশিনটা একটু হ্যাং করছে আজকে। অন্য যার মেশিন আছে একটু দেখ না, অন্য যার মেশিন আছে সে একটু দেখতে পারিস। বাহ, কতক্ষণ সময় লাগছে? স্যার আপনার কোডটা একবার কপি করে দিন তো, আমারটা এরর আসছে কেন বুঝতে পারছি না। ও, কোনটা তো আমি সেভ করিনি রে। ওকে, দেখ ডিএফসিতে স্যার জিরোই আসছে। জিরোই আসছে। দেখছি, এখানে দেখছি একবার। এখানেও জিরো আসছে। আদার্স কম্পাইলার দিয়ে করলেও সেখানেও আমি এখানে জিসিসি দিয়ে দেখলাম, এটাতেও জিরো আসছে। এখানেও জিরো আসছে। ওকে, এটা তোর টার্বো সি এর রেসপেক্টে আমরা এখানে ইয়ে করেছিলাম। টার্বো সি এর রেসপেক্টে এখানে ডিফল্ট ইনিশিয়াল ভ্যালুটা জিরো বা গার্বেজ যেটা আমরা বলছি সেটা টার্বো সি এর রেসপেক্টে। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ইন রিয়েল ফ্যাক্ট এটা কিন্তু গার্বেজ ভ্যালু আসবে। ওকে, রিয়েল ফ্যাক্টের ক্ষেত্রে কিন্তু এটা গার্বেজ ভ্যালু আসবে। ওকে, আর এই অনলাইন কম্পাইলার গুলোতে এখানে তো গার্বেজ কেন মানে গার্বেজটাকে সব এটাকে মানে জিরো কেন করে রাখছে, বাই চান্স হয়তো আমি আইটাকে দিয়ে কোনো হয়তো একটা কোনো অপারেশন করতে যাচ্ছি, তখন সেটা যদি এখানে গার্বেজ থাকে তাহলে আমার হয়তো মানে রং রেজাল্ট আসবে, তার জন্য কিন্তু এটাকে ডিফল্ট এটাকে ইনিশিয়ালাইজ করে রাখছে সব জিরো দিয়ে। ঠিক আছে, স্পেস রিজার্ভ হওয়া মানেই হচ্ছে সেটাকে জিরো দিয়ে ফিল করে রাখছে। সেই কনসেপ্টের জন্য আমরা কিন্তু এগুলোকে সব জিরো পাচ্ছি। ওকে, তো আমরা আজকে আর একটা জিনিস করবো, সেটা হচ্ছে এক্সটার্নালের আমরা একটা এক্সটার্নের একটা এক্সাম্পল দেখবো। ঠিক আছে, এক্সটার্ন স্টোরেজ ক্লাসের আন্ডারে। তো এক্সটার্ন স্টোরেজ ক্লাসের আন্ডারে আমাকে তো ভেরিয়েবল নিয়ে কাজ করতে গেলে আমাকে তো এখানে ডিক্লেয়ার করতে হবে, তাই না? আমি এখানে হয়তো ইন্টিজার a ইজ ইকুয়াল টু 6 একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম। তার মানে কিছু দেওয়া না দেওয়া মানে কিন্তু বাই ডিফল্ট এখানে এক্সটার্ন কিওয়ার্ডটা অ্যাড হয়ে যাবে যখন কম্পাইলেশন হবে। আর আমার এখানে অটো ইন্টিজার i ইজ ইকুয়াল টু হয়তো 7 একটা ভ্যালু আছে।
আমি এখানে আইটাকে প্রিন্ট করেছি, আমি এখানে হয়তো এটাকেও প্রিন্ট করেছি। আই যেমন প্রিন্ট করা আছে আমি এখানে এটাকেও প্রিন্ট করেছি, প্রিন্টে %d এটাকেও প্রিন্ট করেছি, /n এটাকেও প্রিন্ট করেছি। ওকে, এরপরে আমার একটা ফাংশন আমি ডিক্লেয়ার করছি, ভয়েড ডিসপ্লে ফাংশন। ডিসপ্লে ফাংশন আমি এখানে এটাকে জাস্ট ডিক্লেয়ার করে রেখে দিলাম। আমি এখানে তার ডেফিনেশনটা লিখছি, ভয়েড ডিসপ্লে। আমি এখানে প্রিন্ট করছি, এটাকে প্রিন্ট করছি, the value of a equals to %d, comma a। এখানে একটা /n দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার ভেরিয়েবল আমি একটাই ডিক্লেয়ার করেছি, সেটা হচ্ছে a is equal to 6, ইনিশিয়ালাইজ করেছি 6 দিয়ে। এটা একটা এক্সটার্নাল ভেরিয়েবল, আমি জাস্ট হেডার ফাইল ডিক্লেয়ার করার পরই তাকে ডিক্লেয়ার করেছি। আর আমার দুটো ফাংশন আছে, এখানে একটা মেন ফাংশন আছে, একটা ডিসপ্লে ফাংশন আছে। আমি মেন ফাংশনের ভেতরে আমি এটাকে অ্যাক্সেস করছি না ডিক্লেয়ার করে, আই তো আমার লোকাল ভেরিয়েবল, আইটাকেও অ্যাক্সেস করছি, এটাকেও অ্যাক্সেস করছি। ঠিক আছে, আর ডিসপ্লে ফাংশনে, ডিসপ্লেটা একটা অন্য ফাংশন, সেই ফাংশনের ভেতরে আমরা এটাকে অ্যাক্সেস করছি, এটাকে অ্যাক্সেস করছি। তাহলে আমাকে এখানে আউটপুটটা এবার ডিসপ্লে ফাংশনটাকে আমাকে কল করতে হবে অবভিয়াসলি। আমি এখানে ডিসপ্লে ফাংশনটাকে কল করছি, এখানে ডিসপ্লে ফাংশনটাকে আমি কল করছি মেনের ভিতরে, ডিসপ্লে ফাংশন কল করলাম। তাহলে আমাকে ফার্স্টে আই এর ভ্যালু 7 দেখাবে, তারপরে দেখাবে এ এর ভ্যালু, তার মানে 7, তারপরের লাইনে 6, তারপরে আবার দেখাবে ডিসপ্লে ফাংশনের ভেতরে কি লিখেছি, দ্য ভ্যালু অফ এ ইজ ইকুয়াল টু 6। এই তিনটা আমাকে আউটপুট দেখাবে। তো দেখি রান করে কি দেখায়। ওকে, কি দেখাচ্ছে, যেটা আমরা চেয়েছি। ফার্স্ট আমাকে 7 দেখাচ্ছে, আই এর ভ্যালু 7, আমরা 7 দেখাচ্ছে, তারপরে কি এর ভ্যালু দেখাচ্ছে, এর ভ্যালু কি এখানে আছে ইনিশিয়ালাইজ করা আছে অ্যাজ এ গ্লোবাল ভেরিয়েবল 6 দেখাচ্ছে। তারপরে কি দেখাচ্ছে, ডিসপ্লে ফাংশনের মধ্যে যে আমি যাকে ডিসপ্লে করেছি, যে প্রিন্টফটা করেছি, দ্য ভ্যালু অফ এ ইজ ইকুয়াল টু এর ভ্যালু হচ্ছে 6, আমাকে দেখাচ্ছে ভ্যালু অফ এ ইজ ইকুয়াল টু 6 দেখাচ্ছে। তাহলে আমরা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে তাকে আমরা ডিফারেন্ট ফাংশনের মধ্যে তাকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে জন্য এই স্কোপটা হচ্ছে গ্লোবাল স্কোপ। আর যতক্ষণ আমার কন্ট্রোলটা এই ফাংশনের এই প্রোগ্রামটার মধ্যে আছে ততক্ষণ কিন্তু ভ্যালুটা পারসিস্ট করছে গ্লোবাল ভেরিয়েবলটা। ওকে, যখনই আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু এই ভ্যালুটা কিন্তু আর পারসিস্ট করছে না, তাকে আমি কিন্তু পরে আর এটাকে চাইলেও অ্যাক্সেস করতে পারবো না। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের স্টোরেজ ক্লাসের কনসেপ্ট। আজকে বেসিক্যালি আমাদের স্টোরেজ ক্লাসের কনসেপ্ট কিন্তু এটাই ছিল, যে 4টে স্টোরেজ ক্লাস নিয়ে আমরা ডিসকাস করলাম। তো সেখানে আমরা দেখতে পেলাম যে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক বা ডিফারেন্ট ফিচার্স গুলো আমরা দেখলাম প্রত্যেকটা স্টোরেজ ক্লাসের আন্ডারে। এবার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কখন কোনটাকে ব্যবহার করব, যে হুইচ টু ইউজ হোয়েন, কখন আমরা কাকে ব্যবহার করব। ওকে, তো তার জন্য কিছু রুলস আছে। ডিফারেন্ট প্রোগ্রামিং এর সিচুয়েশন ওয়াইজ আমাকে ডিফারেন্ট স্টোরেজ ক্লাস নিয়ে কাজ করতে হবে। ওকে, আমরা বেসিক্যালি আমরা মেমোরি স্পেসের আমার ভেরিয়েবল গুলো যে মেমোরি স্পেস কনজিউম করে তার উপরে সেটাকে আমরা দেখতে গেলে আমরা একরকম টাইপের স্টোরেজ ক্লাস ইউজ করব। যদি আমি দেখি যে আমাদের স্পিড অফ এক্সিকিউশনটাকে যদি আমাকে ইমপ্রুভ করতে হয় তখন তার জন্য আমরা একরকম স্টোরেজ ক্লাস ব্যবহার করব। ওকে, তাহলে আমি স্ট্যাটিক স্টোরেজ ক্লাসটা ব্যবহার করব তখনই যখন আমি চাইবো যে আমার ভেরিয়েবলের ভ্যালুগুলো ডিফারেন্ট ফাংশন কলের মধ্যে পারসিস্ট করুক, তখন আমি কিন্তু স্ট্যাটিক স্টোরেজ ক্লাসটাকে ব্যবহার করব। ওকে, আর রেজিস্টার স্টোরেজ ক্লাসটা আমরা সেই সমস্ত ভেরিয়েবল গুলোর জন্যই ব্যবহার করব যে ভেরিয়েবল গুলোকে মানে খুব অফেন ইউজ করা হচ্ছে একটা প্রোগ্রামের মধ্যে। ঠিক আছে, কারণ আমরা আমাদের আমরা যে ভেরিয়েবল গুলোকে ইউজ করছি সেগুলোর মধ্যে ধরুন হয়তো আমি একটা ভেরিয়েবলকে খুব অফেন ইউজ করছি আমার প্রোগ্রামের ভেতরে। এবার তাকে যদি আমরা সিপিইউ রেজিস্টারের ভেতরে আমরা যদি রাখতে পারি তাহলে কি হবে না, তাহলে তত মানে খুব ফাস্টার সেই ভেরিয়েবলটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি রেজিস্টার থেকে, কারণ রেজিস্টারের স্পিড এমনিতেই বেশি। ঠিক আছে, তো যেখানে ধরুন আমি হয়তো কোনো লুপ ইউজ করছি বা লুপের কোনো কাউন্টার ইউজ করছি, তো সেই টাইমে ধরুন সেই লুপের ভেরিয়েবলটা ধরুন বারবার তো ইউজ হচ্ছে যতবার লুপটা ঘুরছে। তো সেই ভেরিয়েবলগুলোকে যদি আমরা মানে অ্যাজ এ রেজিস্টার যদি আমরা তাকে ডিক্লেয়ার করে রাখতে পারি তাহলে কিন্তু আমার প্রোগ্রামের এক্সিকিউশন স্পিডটা অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, আর
এক্সটার্ন স্টোরেজ ক্লাসটা আমরা তখন ব্যবহার করব, এক্সটার্নাল স্টোরেজ ক্লাস, না সেই সমস্ত ভেরিয়েবল গুলোর জন্য ব্যবহার করব যদি আমরা চাই যে আমার কিছু কমন ভেরিয়েবল ডিফারেন্ট ফাংশনের জন্য ইউজ হচ্ছে, তাহলে আমি প্রত্যেকটা ফাংশনের ভেতরে আমি লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার না করে আমি গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখবো, যাতে আমি সেই ভেরিয়েবল গুলোকে না ডিক্লেয়ার করেই আমি তাকে ব্যবহার করতে পারি। তাহলে এখানে কি হচ্ছে, আমার স্টোরেজ স্পেসটা কিন্তু সেভ হচ্ছে। আমি ধরনের 5টা যদি আমার গ্লোবাল ভেরিয়েবল থাকে, তাহলে 5টা গ্লোবাল ভেরিয়েবলকে আমি ধরনের ডিফারেন্ট ফাংশনের মধ্যে ব্যবহার করতে পারছি না ডিক্লেয়ার করে, তাহলে আমি তো স্পেসটাকে তো আমি একবারই রিজার্ভ করেছি। তাহলে প্রতিটা লোকাল ফাংশনের ভেতরে যদি আমাকে লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হতো 5টা করে, তাহলে 5টার জন্য আমাকে 10 বাইট করে স্পেস নষ্ট হতো। যদি আমার 5টা ফাংশন থাকতো তাহলে 5 × 10 মানে 50 বাইট স্পেস নষ্ট হতো। কিন্তু যদি আমরা 5টা যদি কমন গ্লোবাল ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করে রাখি, তাহলে কিন্তু আমার সেই 50 বাইট স্পেসটার জায়গায় আমার 10 বাইট স্পেস লাগবে। ওকে, তাহলে আমরা এক্সটার্নাল স্টোরেজ ক্লাস তখনই ব্যবহার করব যখন যদি আমার মনে হয় যে ডিফারেন্ট ফাংশন আমার ওই সেম ভেরিয়েবলকে ব্যবহার করবে, আর যেখানে যদি আমরা মেমোরি স্পেসটাকে ওয়েস্টেজ করতে না চাই, তাহলে কিন্তু আমরা এক্সটার্নাল স্টোরেজ ক্লাসের আন্ডারে কোনো ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করব। ওকে, তো আর আমাদের নর্মালি আমরা যে ভেরিয়েবল গুলোকে নিয়ে কাজ করি, যে নর্মালি কাজ করার সময় আমরা কিছু চিন্তা ভাবনা না করি যে ভেরিয়েবল গুলোকে নিয়ে কাজ করি, বেসিক্যালি সেটা হচ্ছে অটোমেটিক স্টোরেজ ক্লাস আন্ডারে কোনো ভেরিয়েবল যার স্কোপটা লোকাল স্কোপ। আমরা সবসময় লোকাল স্কোপে কাজ করতেই ভালোবাসি। গ্লোবাল স্কোপের ভেরিয়েবল ইউজ করে কাজ আমরা খুব কমই করেছি, কিন্তু এরপর থেকে আমরা গ্লোবাল স্কোপের ভেরিয়েবল দিয়ে আমরা কাজ করব। তাতে অনেক সুবিধা আছে, মেমোরি স্পেস আমাকে মানে আমরা প্রপারলি স্পেসটাকে ইউটিলাইজ করতে পারবো, আমার স্পেস নষ্ট হবে না মেমোরিতে। ওকে, তো আমরা কখন কোথায় কোন স্টোরেজ ক্লাসটা ব্যবহার করব সেটা কিন্তু আমাকে ডিসাইড করতে হবে, এই সমস্ত কন্ডিশনের উপর ডিপেন্ড করে বা এই সমস্ত রুলস এর উপর ডিপেন্ড করে। ওকে, তো কোনটা ভালো কোনটা খারাপ সেটা বলার জন্য আমাকে কিন্তু এই ক্রাইটেরিয়া গুলো আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমাদের স্পিডের দিক থেকে একটা ভালো, স্পেস ওয়েস্টেজের দিক থেকে একটা ভালো, তাই না? এই সমস্ত ভাবে কিন্তু এই সমস্ত দিকগুলোকে আমাকে মাথায় রাখতে হবে স্টোরেজ ক্লাস ব্যবহার করার জন্য। ওকে, তো ক্লিয়ার হয়েছে সবার কনসেপ্টটা? স্টোরেজ ক্লাসের কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছিস স্টোরেজ ক্লাসের কনসেপ্ট? সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা আর এই ক্লাসটাকে আমরা আর কন্টিনিউ করছি না, আমরা আবার তো সেকেন্ড হাফে ক্লাস নেব 3টে থেকে। ঠিক আছে, তো আমি একবার